আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিদরাতুল মুনতাহা। আমরা চলে এসেছি আমাদের মার্কেটিং বিষয়ে উৎপাদনের মাত্রার ৩য় ক্লাসটি নিয়ে। আজকে আমরা উৎপাদন মাত্রার ৩য় ক্লাসটি করব। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারে করণীয় সমূহ দেখেছি। আজকে আমরা তারপরের যে টপিক সেখান থেকে শুরু করব, সেটা হচ্ছে উৎপাদনের কাম্য মাত্রার ধারণা। খেয়াল করো, এই যে উৎপাদনের কাম্য মাত্রার ধারণা, যে আমি যে পণ্য উৎপাদন করব, কি পরিমাণ পণ্য আমার উৎপাদন করা উচিত, সেই উৎপাদনের ক্ষেত্রে কাম্য মাত্রা বা কতটুকু হওয়া উচিত, সেই জিনিসটা আসলে আমরা এখানে দেখব। প্রথমে যদি আমরা দেখি যে উৎপাদনের এমন একটি স্তরকে উৎপাদনের কাম্য মাত্রা বলা হয় যেখানে গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন থাকে। তাহলে দেখো, তোমরা যদি ভালো করে খেয়াল করো, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে উৎপাদনের এমন একটি স্তরকে, যে আমরা যে উৎপাদন করি সেই উৎপাদনের এমন একটি স্তর বা এমন একটি পার্ট যেখানে আমাদের গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন থাকবে যে আমরা যে উৎপাদন করব, এই উৎপাদনের ফলে যে আমাদের যে উৎপাদন ব্যয়টা যেটা হয়, যে গড় উৎপাদন ব্যয় যে জিনিসটা হয়, সেই গড় উৎপাদন ব্যয়টা কোথায় থাকবে? সর্বনিম্ন থাকবে, মানে একদম সবচেয়ে কম বা লোয়েস্টে থাকবে, এবং এটার ফলে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব হবে। আচ্ছা, তাহলে উৎপাদনের কাম্যমাত্রার যে মেইন জিনিসটা, যে উৎপাদনটা এমন একটা স্তরে থাকবে যেখানে আমাদের যে গড় উৎপাদন ব্যয় বা আমাদের যে খরচ, সেই খরচটা থাকবে সর্বনিম্ন, এবং খরচ সর্বনিম্ন থাকলে আমাদের যে মুনাফা, সেই মুনাফাটা কীরকম হবে? মুনাফাটা হবে সর্বোচ্চ। আচ্ছা, তারপরে যেটা দেখো বলা হচ্ছে যে উৎপাদন বৃদ্ধি করলে সাধারণত উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। আমরা জানি যে আমরা যদি উৎপাদন বৃদ্ধি করি, তাহলে উৎপাদন বৃদ্ধি করলে আমরা আমরা জানি যে উৎপাদন আমাদের যত বেশি হবে তত আমাদের উৎপাদন ব্যয়টা হ্রাস পেতে থাকবে, এবং যার ফলে আমাদের মুনাফা কী হবে? বৃদ্ধি পাবে। কিন্তু আমরা অমিতব্যয়ী উৎপাদনের ধারণাতে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে, অতিরিক্ত উৎপাদনের ফলে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে যদি আমরা আরও বেশি উৎপাদন করি, তখন কিন্তু আমাদের গড় ব্যয় আবার বৃদ্ধি পেতে থাকে। তোমরা যদি ওই চার্টটার কথা মনে থাকে, যেখানে এরকম ছিল যে উৎপাদন ব্যয় প্রথম আস্তে 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 কী করতে থাকে? কমতে থাকে। তারপর একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পরে সেটা আবার ঊর্ধ্বমুখী থাকে, আবার বাড়তে থাকে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পর্যায়ের পর অতিরিক্ত উৎপাদনের ফলে আমাদের গড় ব্যয় আবার কী হতে থাকে? গড় ব্যয় আবার বৃদ্ধি পেতে শুরু করে। এই কারণে সবসময় অধিক উৎপাদন প্রতিষ্ঠানের জন্য লাভজনক হয় না। এটার কারণেই যেটা হয় যে আমি সবসময় বেশি উৎপাদন করছি বা অধিক উৎপাদন করছি মানেই যে সেটা আমার জন্য লাভজনক হবে, ব্যাপারটা এরকম না। এই কারণে অনেক সময় অধিক উৎপাদন প্রতিষ্ঠানের জন্য লাভজনক হয় না। উৎপাদনের কাম্য মাত্রা নির্ধারণের ক্ষেত্রে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সকল ব্যয় বিবেচনা করা হয়েছে। অবশ্যই আমরা উৎপাদনের কাম্য মাত্রা মানে কি, যে কী পরিমাণ উৎপাদন আমি করব, কী পরিমাণ উৎপাদন করলে আমার গড় ব্যয় সবচেয়ে কম হবে এবং মুনাফা সবচেয়ে বেশি হবে, এই হচ্ছে উৎপাদনের কাম্য মাত্রা। তাহলে উৎপাদনের কাম্য মাত্রা যখন আমরা নির্ধারণ করব, তখন আমার স্বল্প মেয়াদী কোন কস্টগুলো হচ্ছে, দীর্ঘমেয়াদী কোন কস্টগুলো হচ্ছে, সবগুলোই বিবেচনা করা হবে। এখানে স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী সকল ধরনের ব্যয় বিবেচনা করেই হচ্ছে এই উৎপাদনের কাম্য মাত্রা বা কতটুকু উৎপাদন করলে আমার জন্য ভালো হবে, কতটুকু উৎপাদন করলে আমার জন্য বেস্ট হবে, সেটা নির্ধারণ করা হয়। আচ্ছা, তারপর আছে যে বাজার চাহিদা, উৎপাদন সক্ষমতা ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণ করা হয়। যে আমার বাজারে চাহিদা কীরকম আছে, আমার ডিমান্ড কীরকম, তারপর আমি সেটা উৎপাদন কতটুকু করতে পারবো, এই ডিমান্ড কীরকম, আমি সাপ্লাই কতটুকু করতে পারবো। ঠিক আছে, এই যে উৎপাদন ক্ষমতা আমাদের এখানে, আমার উৎপাদন সক্ষমতা হচ্ছে আমি কতটুকু সাপ্লাই দিতে পারবো, অ্যান্ড উৎপাদনের বাজার চাহিদা হচ্ছে আমার ডিমান্ড কীরকম আছে। ঠিক আছে, তাহলে ডিমান্ড এবং সাপ্লাই এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রেখে, যে এবং আমার যে কস্ট কীরকম হচ্ছে, আমার ডিমান্ড কেমন আছে, আমি কতটুকু উৎপাদন করতে পারবো বা কতটুকু সাপ্লাই দিতে পারবো, এবং তার জন্য আমাদের কস্ট কীরকম হবে, এই জিনিসগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে আমরা কাম্য উৎপাদনের মাত্রাটা আমরা নির্ধারণ করতে পারি। যে স্তরে আমাদের সর্বনিম্ন ব্যয়ে সর্বাধিক উৎপাদন করা হয় তাকে উৎপাদনের কাম্য মাত্রা বলা হয়। যে যেখানে আমি সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি উৎপাদন করব, সেটাকে আমি কি বলবো? উৎপাদনের কাম্য মাত্রা। আমাদের এইরকম একটা চিত্র যে ছিল, ঠিক আছে, দেখো এই চিত্রের ক্ষেত্রে, সেই জিনিসটা একটু চেঞ্জ করে করি, আমরা আবার করছি।
এরকম যে চিত্রটা ছিল, এখানে যদি তোমরা দেখো যে উৎপাদনের কাম্য মাত্রা আমাদের এই যে পোর্শনটা, এখানে আমাদের উৎপাদনের কাম্য মাত্রা থাকবে, কারণ আমার ব্যয় কমতে কমতে এখানে এসে আমার সর্বনিম্ন ব্যয় হচ্ছে। তার থেকে যদি আমি বেশি উৎপাদন করি তখন কিন্তু আমার আস্তে আস্তে ব্যয়টা কি ঊর্ধ্বমুখী হচ্ছে বা ব্যয়টা আস্তে আস্তে বাড়তে থাকছে। তাহলে যেখানে আমার সবচেয়ে ব্যয়ের পরিমাণ সবচেয়ে কম হবে এবং মুনাফা সবচেয়ে বেশি হবে, এটাই কি হবে, এটাই হবে আমার উৎপাদনের কাম্য মাত্রা। আমরা এখানে জানি এখানে আমাদের ব্যয় থাকবে, যে আমাদের খরচ কীরকম হচ্ছে, এবং আমরা এখানে থাকবে আমাদের ইউনিট বা পরিমাণ, পণ্যের পরিমাণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যে উৎপাদনের কাম্য মাত্রা, এই উৎপাদনের কাম্য মাত্রার মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে, উৎপাদনের কাম্য মাত্রার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, যে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। অবশ্যই উৎপাদনের কাম্য মাত্রার ক্ষেত্রে আমি যত কম খরচে উৎপাদন করব, যত আমি কম খরচে উৎপাদন করার চেষ্টা করব এবং মুনাফা বেশি করার চেষ্টা করব, ততই কিন্তু আমার একক প্রতি যে উৎপাদনের ব্যয়টা সেটা কিন্তু সর্বনিম্ন হতে থাকবে, বা সেটা কিন্তু আস্তে আস্তে কী হতে থাকবে, কমতে থাকবে। তারপর যেটি আছে যে প্রতিষ্ঠানের মোট মুনাফা সর্বাধিক হয়। আমার খরচ বা ব্যয় যখন সর্বনিম্ন হবে তখন অটোমেটিক্যালি আমার মুনাফা কী হবে, মুনাফাটা আমার সর্বাধিক হবে, মুনাফার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। তারপর হচ্ছে উৎপাদনের দক্ষতার বৃদ্ধি পায়। আমি যদি উৎপাদন বেশি করি, ঠিক আছে, তাহলে যত আমি বেশি উৎপাদন করব, উৎপাদন বেশি করতে করতে আমার সেটার যে আমার দক্ষতা বা আমার যে স্কিল, আমার যে ম্যান পাওয়ারের যে স্কিল, সেই স্কিল কী হবে, বৃদ্ধি পাবে। এবং তারপরে যেটা হবে যে উৎপাদনের সকল ব্যয় বিবেচনায় নেওয়া হয়। এই ক্ষেত্রে আমার উৎপাদনের যত ধরনের ব্যয় আছে, এই উৎপাদনের সবগুলো ব্যয় কী করা হবে, বিবেচনায় নেওয়া হবে। যেটা আমরা বলেছি যে এই ক্ষেত্রে আমার স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, তারপর হচ্ছে স্বল্প মেয়াদি ব্যয়, দীর্ঘমেয়াদী ব্যয়। এই সকল কিছু আমার কি করতে হবে, যে এইখানে বিবেচনায় নেওয়া হবে। তাহলে দেখো এখানে আমার একক প্রতি উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হবে, আমার প্রতিষ্ঠানের মোট মুনাফাটা সর্বাধিক হবে, উৎপাদনের দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কারণ আমি যত উৎপাদন করতে থাকবো কন্টিনিউয়াসলি তত স্কিল বৃদ্ধি পাবে। এবং এখানে উৎপাদনের ক্ষেত্রে আমার সকল ধরনের ব্যয় বিবেচনায় নেওয়া হবে, স্থায়ী ব্যয় বলি, পরিবর্তনশীল ব্যয় বলি, স্বল্পমেয়াদী ব্যয় বলি, দীর্ঘমেয়াদী ব্যয় বলি, যত ধরনের ব্যয় আছে এই সকল ব্যয় কী করা হবে, বিবেচনায় নেওয়া হবে। তারপর আছে যে উৎপাদন ও বাজার চাহিদার মধ্যে ভারসাম্য রাখে, যেটাকে আমরা কি বলেছি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই জিনিসটাকে ভারসাম্য বা ব্যালেন্স করা হবে। এই হচ্ছে আমার কি, যে উৎপাদনের আর উৎপাদন ও বাজার চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা। আসলে এইটা কেন উৎপাদনের কাম্য মাত্রার সাথে জড়িত সেটা তুমি দেখো। যদি এমন হয় আমার একটা পণ্যের ডিমান্ড আছে অনেক, ঠিক আছে, আমার পণ্যের ডিমান্ড বেশি আছে বাট সেই তুলনায় আমার সাপ্লাই কম আছে, তখন কি হবে, তখন সেই প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকবে। কেন, কারণ আমার পণ্যটা দরকার, আমার পণ্যটার ডিমান্ড আছে বাট সেই পরিমাণ আমার পণ্যটার কি নেই, সাপ্লাই নেই, তাহলে আমার পণ্যটার দাম বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু আবার যদি এরকম হয় যে আমার পণ্যটার ডিমান্ড কম, আমার মার্কেটে আমার অনেক পণ্য আছে, আমার পণ্যের সাপ্লাইটা অনেক বেশি বাট সেই তুলনায় আমার পণ্যের ডিমান্ডটা কি কম, তখন কিন্তু আমার পণ্যের ব্যয়টা, তখন পণ্যের ব্যয় না সরি পণ্যের যে প্রাইস, সেই প্রাইসটা কিন্তু তখন আলটিমেটলি ফল করতে থাকবে বা প্রাইস কিন্তু আলটিমেটলি কমতে থাকবে। তো এই জন্য আমাদের এমন উৎপাদন করা উচিত যাতে এরকম না হয় যে ডিমান্ড থেকে আমার সাপ্লাইয়ের পরিমাণ বেশি হয়ে গেছে। কারণ যখনই এরকম হবে যে আমার হচ্ছে ডিমান্ড, আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো বাজারে কোনো একটা পণ্যের 100টা পণ্যের চাহিদা আছে, ওকে, 100 জন কোনো একটা প্রোডাক্ট কিনতে চায়। এখন সেই 100টা পণ্যের চাহিদা আছে বাট মার্কেটে যদি পণ্য থাকে 150, তখন কিন্তু কী হবে, 150 না, ধরে 120 পণ্য রয়েছে, তখন এরকম যদি 120 পণ্য থাকে তখন কিন্তু আলটিমেটলি পণ্যের যে প্রাইসটা এটা কিন্তু ফল করবে। কেন ফল করবে, কারণ কিনবে 100 জন বাট পণ্য আছে 120টা, তখন অটোমেটিক্যালি মানুষ ভাবে আর এই পণ্য অনেক আছে, মানে সাপ্লাই বেশি, সেই তুলনায় এত ডিমান্ড নেই, তখন পণ্যের দাম কমতে থাকে। বাট সেটার অপোজিট সিনারিও যদি হয় যে পণ্যের ডিমান্ড আছে 120 জন পণ্যটা কিনতে যায় বাট পণ্য আছে 100টা, তখন কিন্তু আবার প্রাইস কী হয়ে যাবে, তখন কিন্তু প্রাইস বেড়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমার যদি উৎপাদনের কাম্য মাত্রায় রাখতে চাই তাহলে আমার ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে, তাহলে আমার সঠিক দামে পণ্যটা ক্রয় বিক্রয় করা হবে।
এটা এখানে বলা হচ্ছে যে উৎপাদন ও বাজার চাহিদার মধ্যে কি করা থাকতে হবে, যে ভারসাম্য বজায় থাকে। তারপর আছে কি, যে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। অবশ্যই তুমি যদি চাও যে তোমার পণ্যের ব্যয় তোমার সর্বনিম্ন থাকবে এবং সেখান থেকে আমার কি হবে, মুনাফা সর্বোচ্চ হবে, তখন আমি অবশ্যই অপচয় করতে পারবো না। আমার কোনো ধরনের সম্পদকে আমি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা ছাড়া এই জিনিসটা এনশিওর করতে পারবো না। এই জন্য আমার সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আচ্ছা, তারপর আমাদের দেখো এখানে আমাদের নেক্সট উৎপাদনের কাম্য মাত্রার যে ব্যাপারটা দেওয়া আছে, দেখো যেটা আমি তোমাদেরকে তখন চিত্রে দেখিয়েছিলাম, এই যে এখানে যেটা দেখিয়েছিলাম যে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার উৎপাদনের কাম্য মাত্রা। এখানে আমার যে পরিমাণ পণ্য আছে, এই পরিমাণ পণ্য যদি আমি উৎপাদন করি তাহলে আমি উৎপাদনের কাম্য মাত্রায় আছি, কারণ এর থেকে বেশি যদি আমি উৎপাদন করি তখন আলটিমেটলি আমার কস্ট বা ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটা এখানে চিত্রের সাহায্যে দেখানো হচ্ছে। ওকে, তোমরা এই জিনিসটা দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে এই যে আমার গড় ব্যয়, যেটা আমরা ব্যয় জানি, আর এখানে কি আমাদের উৎপাদনের পরিমাণ বা পণ্যের পরিমাণ। ঠিক আছে, এখন আমি দেখো আমি যখন পণ্য উৎপাদন করছি, যখন আমি সিতে আছি তখন আমার পণ্যের প্রাইস হচ্ছে এরকম, হ্যাঁ, মানে আমার যে পণ্যের যে উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়টা পিতে আছে। তার থেকে যখন আমি পণ্য, এই যে আমি যখন এখানে কি কোয়ান্টিটি আছে, হ্যাঁ, তাহলে ধরি আমি এটা হচ্ছে 10, যখন আমি 10 উৎপাদন করেছি তখন আমার গড় ব্যয় হয়েছে, আচ্ছা এখানে আমরা উদাহরণ ধরি, তখন আমার গড় ব্যয় হয়েছে 20। ঠিক আছে, কিন্তু আমি যখন 10 থেকে 15 উৎপাদন করলাম তখন হয়তো আমার গড় ব্যয় কত হয়েছে, ধরে নিই তখন আমার এটা কমে 18তে এসেছে, না 18টা কম হয়েছে। ঠিক আছে, তখন আমরা ধরি যে আমাদের, যখন আমরা মানে পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যখন আমি 10 ইউনিট থেকে 10 ইউনিট থেকে যখন আমি পণ্যের উৎপাদনটা বাড়িয়ে 15 করলাম তখন কিন্তু আলটিমেটলি আমার কস্ট কিন্তু কমে গেছে। ঠিক আছে, তাহলে এই যে 15 ইউনিট, এই 15 ইউনিট পণ্য যদি আমি উৎপাদন করি তাহলে আমার যে ব্যয় এটা সর্বনিম্নতে থাকে। এরপরে যদি আমি আমার আরও উৎপাদন বাড়াই, আমি ধরি এখানে 20 ইউনিট উৎপাদন বাড়লে কিন্তু আমার পণ্যের প্রাইসটা কিন্তু আবার বেড়ে যাচ্ছে, যেটা কিন্তু আবার ঊর্ধ্বমুখী, আবার ওইদিকে ফ্লো করছে। এই জন্য আমাদের যেটা জানতে হবে, যেটা আমাদের বুঝতে হবে যে কী পরিমাণ পণ্য উৎপাদন করলে আমার গড় ব্যয়টা সর্বনিম্ন হয়। তাহলে এখানে যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে যখন আমি 15 ইউনিট পণ্য উৎপাদন করছি, তাহলে এই 15 ইউনিট পণ্য উৎপাদনের কারণে 15টা পণ্য উৎপাদনের কারণে আমার গড় ব্যয়, যেটা ব্যয়টা একদম সর্বনিম্ন পজিশনে আছে। তাহলে যে পরিমাণ পণ্য উৎপাদন করলে আমার গড় ব্যয় সর্বনিম্ন মানে ইয়াতে থাকবে এবং আমার মুনাফা সর্বোচ্চ হবে, সেটি আমার কাম্য উৎপাদন মাত্রা। এই জিনিসটা এখানে দাঁড়ানো রাখা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার কাম্য উৎপাদন মাত্রা। তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে যে নিচে আমাদের এটা আসলে বিশ্লেষণ দেওয়া আছে যে কাম্য উৎপাদন মাত্রার যে এই যে চিত্রটা আছে, এই চিত্রটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে কিউ থেকে যখন আমার Q1 হচ্ছে, যে কোয়ান্টিটি, যে কিউ থেকে যখন 10 থেকে যখন 15 হচ্ছে, কিউ থেকে যখন Q1 হচ্ছে, তখন আমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে গড় ব্যয় আমার সি থেকে C1-এ নেমে আসে। এই যে সি থেকে আমার গড় ব্যয়টা নেমে এখানে C1-এ চলে আসছে। P1 বিন্দুতে গড় ব্যয়ের মানে গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়, এই যে P1 এখানে সর্বনিম্ন হয়। আবার আমি যদি এটাকে P2 নাম দিই তাহলে দেখো এখানে কিন্তু আমার উৎপাদন আবার বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে যে P1 বিন্দুর পরে কি, যদি P1 বিন্দুতে আমার ব্যয়টা সর্বনিম্ন হয়, যে এখানে আমার ব্যয়টা সর্বনিম্ন, বাট এটা থেকে যদি আমি আরও বৃদ্ধি পাই, যে P1 বিন্দুর পরে যদি আমি উৎপাদন বাড়াই, এই যে ধরি আমরা P1 থেকে উৎপাদন আরও বাড়াচ্ছি, বাড়িয়ে হচ্ছে P2-তে যাচ্ছি, তাহলে এরকম যদি আমি P1 বিন্দুর পরে যদি উৎপাদন ব্যয়টা আরও বাড়াই তখন কিন্তু আমার গড় ব্যয় আবার বৃদ্ধি পেতে শুরু করে। এই যে দেখো, এই যে এখান থেকে এই দিকে যাচ্ছে, তার মানে এটা আরও যত যাবে তত আমার ব্যয়টা আবার বৃদ্ধি পেতে শুরু করবে। তাই আমরা বলতে পারি কি, যে Q1 যেটা আছে, যেটা এই যে বলেছি এখানে 15 ইউনিট, এই Q1 বিন্দুটা হচ্ছে আমার কাম্য উৎপাদন মাত্রা। ওকে, এই পর্যায়ে সর্বনিম্ন ব্যয়, এই যে Q1 বা এই পর্যায়ে যে সর্বনিম্ন ব্যয়ে আমি সর্বাধিক পণ্য উৎপাদন করে মুনাফাটাকে কী করতে পারবো, সর্বোচ্চ করতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাম্য উৎপাদন মাত্রা। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, যে কাম্য উৎপাদন মাত্রা মানে হচ্ছে যে পরিমাণ আমি উৎপাদন করলে আমি একদম কম খরচে, সর্বনিম্ন কম খরচে সর্বোচ্চ মুনাফাটা অর্জন করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কাম্য, বা সেটাই আমাদের করা উচিত। ঠিক আছে, কাম্য উৎপাদন মাত্রা। ওকে, তাহলে আশা করি তোমরা এই কাম্য উৎপাদন মাত্রার ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যেহেতু আমরা কাম্য উৎপাদন মাত্রার কনসেপ্টটা বুঝে গিয়েছি, এখন আমরা এটা সুবিধা অসুবিধাগুলো দেখে নিই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে সুবিধাগুলো আমরা প্রথম দেখে নিই। সুবিধার ক্ষেত্রে প্রথমে যেটা আছে যে উপকরণের যথাযথ ব্যবহার। অবশ্যই আমি কাম্য উৎপাদন মাত্রায় আমার ব্যয়টাকে সবচেয়ে কম করব এবং মুনাফাকে সবচেয়ে বৃদ্ধি করব। এটা যদি আমি করতে চাই, প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার উপকরণগুলোর কি করতে হবে, যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ করতে হবে। যেটা বলা হচ্ছে যে কাম্য উৎপাদন মাত্রায় সকল উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। তারপর বলা হচ্ছে যে এখানে মেশিন, শ্রম, মূলধন ও স্থানের অপচয় কমে যায়। যখন আমি সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করব তখন অবশ্যই আমার অপচয়
কমে যাবে, এবং যখন আমার অপচয় কমে যাবে তখন আমার উৎপাদন ব্যয় কী হবে, হ্রাস পাবে। তাহলে এটার একটা সুবিধা কি, যখন আমি কাম্য উৎপাদন মাত্রায় যেতে যাব তখন আমি সবসময় চেষ্টা করব আমার উপকরণে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে। আচ্ছা, তারপরে 2 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বিশেষায়নের সুযোগ। এটাকে আমরা স্পেশালাইজেশন বলা হয়। ওকে, যে বিশেষায়ন বা একটা জিনিসের স্পেশালাইজড হওয়া বা বেশি স্কিল অর্জন করা। দেখো এখানে কি বলা হচ্ছে, যে কাজকে বিভিন্নভাবে বিভক্ত করা যায়। আমরা যদি কাজকে ধাপে ধাপে ভাগ করি, বিভিন্ন ভাগে ভাগ করে যদি কাজ করি, তখন কিন্তু কর্মীরা একটা নির্দিষ্ট কাজে তাদের দক্ষতা অর্জন করতে পারে। কেউ যদি একই কাজ বারবার ধরে করতে থাকে তখন কিন্তু সে সেই কাজে খুব এক্সপার্ট হয়ে যায়, খুব স্কিলড হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে যে কর্মীরা নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে পারে, এবং যার ফলে কি হয়, যে কম ব্যয়ে সে উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয়। তাহলে কাম্য উৎপাদন মাত্রায় যখন একজন সেম প্রোডাক্ট বারবার করতে থাকবে, উৎপাদন করতে থাকবে, একজন একটা নির্দিষ্ট কাজ করতে থাকবে, তো এরকম যদি থাকে তখন হচ্ছে কি, কর্মীরা নির্দিষ্ট কাজে তারা দক্ষতা অর্জন করতে পারে, এবং যার ফলে কম ব্যয়ে উন্নত মানের পণ্য উৎপাদন করা কি হয়, সম্ভব হয়। আচ্ছা, তারপর আমাদের নেক্সট যে সুবিধাটা রয়েছে সেটি হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধি মানে কি, যে আমি একটা নির্দিষ্ট উৎপাদনশীলতা বলতে কি বোঝায় সেটা যদি তোমরা মনে করে দেখো, আমরা একদম ম্যানেজমেন্টের প্রথম দিকে আমরা এই জিনিসটা শিখে এসেছি, উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার কনসেপ্টটা এরকম ছিল যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য দিয়ে, নির্দিষ্ট পরিমাণ উপকরণ দিয়ে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারি, এই হচ্ছে আমার উৎপাদনশীলতা। আমি যদি নির্দিষ্ট পরিমাণ পণ্য দিয়ে অনেক বেশি নির্দিষ্ট পরিমাণ উপকরণ দিয়ে অনেক বেশি পণ্য উৎপাদন করতে পারি, তার মানে আমার উৎপাদনশীলতা বেশি। যে যত কম উপকরণ দিয়ে যত বেশি পণ্য উৎপাদন করতে পারবে সেই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা তত বেশি। আচ্ছা, তাহলে এখানে আমার বলা হচ্ছে যে কাম্য মাত্রা সুবিধার ক্ষেত্রে আমার উৎপাদনশীলতা কি হয়, বৃদ্ধি পায়। যে নির্দিষ্ট উপকরণ দিয়ে বেশি উৎপাদন করা, যে নির্দিষ্ট উপকরণ বা নির্দিষ্ট পরিমাণ উপকরণ দিয়ে আমার বেশি উৎপাদন করা সম্ভব হয়। তাহলে এর ফলে আমাদের কি হয়, আমাদের উৎপাদন যে দক্ষতা, উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায়। এবং কম সময়ের মধ্যে আমি অধিক পণ্য উৎপাদন করতে পারি। আসলে এর আগের পয়েন্টের সাথে এই পয়েন্টটা কাইন্ড অফ সিমিলার। ওকে, তারপরে যেটা, যে সর্বনিম্ন উৎপাদন ব্যয়। তাহলে আমি যদি নির্দিষ্ট উপকরণ দিয়ে যদি আমি বেশি পণ্য উৎপাদন করি বা আমার উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই কি আমার উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায়। উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু আমার উৎপাদন দক্ষতা বৃদ্ধি পাওয়া। আমি যত কম জিনিসপত্র দিয়ে বেশি উৎপাদন করতে পারছি ততই আমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়াই ইন্ডিকেট করে যে আমার উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এবং আমার উৎপাদনশীলতা যদি কমে যায় তার মানে আমার আসলে কি হচ্ছে, যে পণ্য উৎপাদনের যে দক্ষতাটা সেটা আমার হ্রাস পাচ্ছে। কম সময়ে অধিক পণ্য উৎপাদন করা যায়, এটা আমাদের কি সর্বনিম্ন উৎপাদন ব্যয়ের একটা সুবিধা। তারপরে আরও আছে, সেটা হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। অবশ্যই আমি যদি ব্যয় কমিয়ে দিই আমার মুনাফাটাও কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। দেখো, প্রোডাকশন ব্যয় কম হয়, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয়, এখানে উৎপাদন বাংলায় আমরা লিখি, ইংলিশে চলে এসেছে উৎপাদন ব্যয়। হ্যাঁ, তাহলে উৎপাদন ব্যয় যদি আমার কম হয় তাহলে অবশ্যই আমার মুনাফা কি হবে, মুনাফাটা আমার বৃদ্ধি পেতে থাকবে, আমার মুনাফা বাড়বে। উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা যায়। যখন আমি হচ্ছে মানে উৎপাদিত পণ্য আমি উৎপাদন করব, সেটা আমি খুব ইজিলি বাজারজাত করব। পণ্য হচ্ছে, আমার পণ্যের যদি ডিমান্ড থাকে তাহলে আমি পণ্য উৎপাদন করার সাথে সাথে সেটা আমি বাজারে ছাড়লে আমার পণ্য বিক্রি হয়ে যাবে, এবং প্রতিষ্ঠানের লাভের পরিমাণটা কীরকম হবে, সর্বাধিক হবে, লাভও বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর আরেকটি পয়েন্ট হচ্ছে প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি করা, মানে হচ্ছে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকা বা কম্পিটিটিভনেস বৃদ্ধি করা। কম ব্যয়ে যদি উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয়, তার মানে কি, আমি যদি কম ব্যয়ে উন্নত বা কোয়ালিটি পণ্য দিতে পারি তাহলে আমার বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হয়, তাহলে আমার কি কম্পিটিশনের ক্ষেত্রে আমি এগিয়ে থাকবো, আমার কম্পিটিটিভনেস অনেক বেশি থাকবে, আমি কম্পিটিশনে অন্যদের থেকে এগিয়ে থাকবো। তার মানে কি, এটা কি বাংলায় বলা হচ্ছে যে আমার প্রতিযোগিতামূলক অবস্থান কি হবে, শক্তিশালী হবে, এবং যার ফলে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, মানে আমার প্রতিষ্ঠানটা আরও বেশি মানে সুনাম অর্জন করবে, আরও বেশি আমার প্রতিষ্ঠানটা ছড়িয়ে পড়বে। আচ্ছা, তারপরে আরেকটি পয়েন্ট হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি। তাহলে যখন আমার উৎপাদন কার্য সুশৃঙ্খলভাবে পরিচালনা করব, আমি যখন ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে যখন আমি উৎপাদনের কার্যক্রম খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করব, তখন কিন্তু আমার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি পরিকল্পিতভাবে কাজ করতে পারবে, যে আমি সব কিছু খুব ডিসিপ্লিনড ওয়েতে করছি, আমি আমার সব কাজ খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করছি। তাহলে যখন আমি কাজ খুব সুশৃঙ্খলভাবে করব তখন আমার
কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টও কি তারাও কি পরিকল্পিতভাবে কাজ করতে পারবে, এবং যার ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক মানে সবারই দক্ষতা, ম্যানেজমেন্টেরও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, এমপ্লয়িজদেরও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের এর পরের পয়েন্টটি যেটি আছে সেটি হচ্ছে সন্তুষ্টি অর্জন। তাহলে দেখো, কর্মীরা যখন দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে, ওরা যখন স্কিলদের সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে, তখন কি তাদের কাজের প্রতি আগ্রহ ও সন্তুষ্ট বৃদ্ধি পায়। কোনো একটা কর্মী যদি দেখে যে সে যে কাজটা করে সেই কাজটা সে খুব ভালোভাবে করতে পারছে, তখন কিন্তু তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে। তার নিজের মধ্যে নিজের একটা কনফিডেন্স আসবে যে আচ্ছা, এই কাজটা আমি খুব ভালো করে করতে পারি। তো যখন কেউ কোনো একটা কাজ ভালোভাবে করতে পারে এবং সেটা নিয়ে যখন সে কনফিডেন্ট থাকে যে হ্যাঁ, এই কাজটা আমি খুব ভালো পারি, তখন কিন্তু তার কাজের প্রতি আগ্রহ এবং সন্তুষ্টি উভয়ই বৃদ্ধি পায়। তখন তার সেই কাজটা আরও করতে, বারবার করতে ভালো লাগে, সে সেই কাজটা পছন্দ করে। অন দ্য আদার হ্যান্ড, যদি এরকম হয় যে কোনো একটা কাজ আমি জানি আমি এই কাজটা ভালো করে করতে পারি না, আমি এই কাজটা করতে গেলে আমি স্ট্রাগল করি, আমি ঠিকঠাক করে করতে পারি না, আমার করতে গেলে ভুল বেশি হয়, তখন কিন্তু আমার সেই কনফিডেন্টটা থাকবে না যে হ্যাঁ, আমি এই কাজটা ভালো করে করতে পারি। তখন এই কনফিডেন্ট যদি না থাকে যে এই কাজটা আমি খুব ভালো পারি, তখন আমাকে সেই ধরনের কাজ দিলে আমি ভয় পাবো, তখন আমি সেই ধরনের কাজ দিলে সেটা একটু এড়িয়ে চলার চেষ্টা করব। আলটিমেটলি কি এটা আমার কাজের প্রতি অনীহা তৈরি করবে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে কর্মীরা যদি দক্ষতার সাথে দায়িত্ব পালন করে, তখন তারা যদি কাজটা ভালোভাবে করতে পারে, তারা যদি আসলেই কাজটা পারে, দক্ষ হয়, তাহলে তাদের কাজের প্রতি আগ্রহ এবং সন্তুষ্টি কি হবে, বৃদ্ধি পাবে। সুন্দর কর্মপরিবেশও তাহলে সৃষ্টি হবে। তারপরে আছে ব্যবসায় সম্প্রসারণ। আমি যদি ব্যবসায় মানে খরচ কমাতে পারি, মুনাফা বাড়াতে পারি, তাহলে আমার ব্যবসাটা স্প্রেড করবে বেশি, আমার ব্যবসাটা সম্প্রসারণ করা বা বৃদ্ধি করাটা আমার জন্য সুবিধা হবে। যে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ সহজ হয়, বা এটাকে বেশি বিস্তৃত করা, বেশি স্প্রেড করাটা ইজি হবে। এটার ফলে আমাদের নতুন নতুন বিনিয়োগ বা নতুন ইনভেস্টমেন্ট আসে, নতুন নতুন বাজার সৃষ্টি করা যাবে, নতুন একটা প্রোডাক্ট লাইন তৈরি করা যায়। আমার ব্যবসা যখন ভালো হবে, তখন আমার ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা, যে নতুন নতুন বিনিয়োগ আসবে এবং আমার বাজারে ধরে আমি তখন আমার মানে বাজার সৃষ্টি মানে কি, আমি হয়তো একটা কোনো নতুন একটা প্রোডাক্ট লাইন ইন্ট্রোডিউস করাবো। তখন আমি হয়তো একটা নতুন প্রোডাক্ট লাইন ইন্ট্রোডিউস করাতে পারবো, যেটাকে বাজার সৃষ্টি বলা হয়। যে আমি যদি ব্যবসায় কোনো একটা মানে কোনো ব্যবসায় কোনো কিছু একটা দিয়ে ভালো করি, তখন আমি কি চাবো যে পাশাপাশি সেই রিলেটেড কিংবা কাছাকাছি আরেকটা কোনো কিছু আমি মানে আরও কোনো ধরনের ব্যবসায় হচ্ছে নতুন একটা প্রোডাক্ট তৈরি করা। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই, যে এমন যদি হয় যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা হচ্ছে কুকিজ তৈরি করে, হ্যাঁ, তাহলে সেই কুকিজ তৈরির ব্যবসা প্রতিষ্ঠান যদি কুকিজ তৈরি করে খুব ভালো সুনাম অর্জন করতে পারে, তারা যদি তাদের যদি মানে কাস্টমার বেস অনেক বেশি থাকে, তারা যদি দেখে যে তারা কম খরচে খুব ভালো পণ্য উৎপাদন করতে পারছে, কাম্য মাত্রায় পণ্য উৎপাদন করতে পারছে, তখন কিন্তু তারা চাবে যে তাদের ব্যবসাটা একটু বৃদ্ধি করি। ওকে, তখন তারা তার ব্যবসা বৃদ্ধি করে কুকিজের পাশাপাশি চিপসেরও ব্যবসা শুরু করতে পারে, তাই না? একটা নতুন, এটাই হচ্ছে নিউ প্রোডাক্ট লাইন ইন্ট্রোডিউস। প্রোডাক্ট লাইন মানে কি, আমি যে প্রোডাক্টটা নিয়ে এক্সিস্টিং বিজনেসটা করতাম সেটার কাছাকাছি, সেটা রিলেটেড, সেটার সাথে মানে সামঞ্জস্যপূর্ণ এরকম আরেকটা কোনো ব্যবসা শুরু করা। তাহলে সেটাই হচ্ছে নিউ প্রোডাক্ট লাইন ইন্ট্রোডিউস করা বা নতুন প্রোডাক্ট লাইনটা শুরু করা। এটাই হচ্ছে বাজার সৃষ্টি, যে আমি একটা নতুন বাজারে প্রবেশ করলাম, কিংবা নতুন একটা প্রোডাক্টের মাধ্যমে আমি নতুনভাবে আমার কোম্পানিটা বাজারে আসলো। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত করা, মানে হচ্ছে আলটিমেটলি প্রতিষ্ঠানের উন্নয়ন যাতে সর্বোচ্চ হয়, এটাই হচ্ছে উন্নয়ন ত্বরান্বিত করা। তারপর আছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আমাদের ব্যবসা যখন সম্প্রসারণ হবে, যে ব্যবসা যখন বৃদ্ধি পাবে, তখন অটোমেটিক্যালি আমার নতুন নতুন আরও কর্মী লাগবে। তাহলে ব্যবসায় সম্প্রসারণের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। দেখো, দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও কি এটা সহায়তা করে বা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো, উৎপাদনের কাম্য মাত্রার কতগুলো সুবিধা আছে। আচ্ছা, আরও সুবিধা আরও অনেকগুলো সুবিধা আছে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট যেটা আছে, উৎপাদনের কাম্য মাত্রার সুবিধার মধ্যে এটা আসলে পড়ে না, এটা আলাদা একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ব্যয়ের আপেক্ষিক একটা ধারণা আছে, যে আমাদের সর্বনিম্ন ব্যয়টা সেটা কি। দেখো, উৎপাদন ব্যয় সবসময় স্থির থাকে না, বিভিন্ন কারণে ব্যয় কমতে বা বাড়তে পারে, তাই কাম্য উৎপাদন মাত্রা নির্দিষ্ট রাখা কঠিন। এটা হচ্ছে আমাদের অনেক সময় অনুধাবনের জন্য কিংবা এমসিকিউর জন্য ছোট্ট একটা কনসেপ্ট, এটা আমরা জেনে রাখবো। এটা আসলে উৎপাদন মাত্রার সুবিধার আন্ডারে পড়ে না, এটা হচ্ছে এমনি আলাদা সুবিধা, ওই 10টাই ছিল, এটা আলাদা একটা পয়েন্ট। এখানে আমরা যেটা জানবো, দুইটা জাস্ট
ছোট ছোট জিনিস জানবো। সেটা একটা হচ্ছে যে সর্বনিম্ন ব্যয়ের আপেক্ষিক ধারণা, যে এটা হচ্ছে আপেক্ষিক বা এটা সবসময় কনস্ট্যান্ট না, এটা চেঞ্জ হতে পারে। যে উৎপাদন ব্যয় সবসময় স্থির থাকে না, আমি যত টাকা উৎপাদন ব্যয় মানে উৎপাদন ব্যয় কত হবে এটা সবসময় ফিক্সড বা স্থির থাকে না, বিভিন্ন কারণে এই ব্যয় কমতেও পারে, এই ব্যয় বাড়তেও পারে, ঠিক আছে। তাই যে কাম্য উৎপাদন মাত্রা সবসময় নির্দিষ্ট রাখা বা সবসময় সেম পজিশনে রাখাটা কঠিন। এটাই হচ্ছে সর্বনিম্ন ব্যয়ের আপেক্ষিক ধারণা, যে সর্বনিম্ন ব্যয় অলওয়েজ সারা বছর একদম সেম থাকবে না, এটা চেঞ্জ হতে পারে। এই একটা জিনিস আমরা জেনে রাখলাম। অনেক সময় এমসিকিউতে সৃজনশীলে কোনো কারণে যদি আমাদের এই ইনফরমেশনটা দরকার হয় যে কাম্য মাত্রা কি সবসময় সারা বছর সেমই থাকবে কিনা, না থাকবে না। আমার এই বছরের কাম্য মাত্রা যদি একটা হয়, পরবর্তী বছর আরেকটা হতে পারে, তার পরের বছর আরেকটা হতে পারে, এটা সবসময় সেম থাকবে না। তো এটা চেঞ্জ হতে পারে, এটা কমতে পারে, এটা বাড়তে পারে। আচ্ছা, তারপর আমাদের আরেকটা কনসেপ্ট যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণে অনেক সময় জটিলতা দেখা দেয়, যে এটা কাম্য উৎপাদন মাত্রাটা কি সবসময় হচ্ছে সঠিকভাবে হচ্ছে ইয়া করা যায় না, এটা মাঝে মাঝে জটিলতা দেখা দেয়। এটা আসলে আমরা এখানে সবচেয়ে ভালো হবে কি জানো, আমাদের এই যে হেডিংটা, এটাকে এখানে সুবিধা না, এটা হচ্ছে অসুবিধা। এখন আমাদের এই পয়েন্টগুলো খুব ভালো হবে, যে কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণের জটিলতা। যে এই যে আমরা কাম্য উৎপাদন মাত্রার এত এত সুবিধা পড়েছি, এই সুবিধার মধ্যে একটা জিনিস কিন্তু আছে, যে সেটা যে নির্ধারণ করব যে আমার কাম্য উৎপাদন মাত্রা কত, সেই এই কাম্য উৎপাদন মাত্রা কত, এটা নির্ধারণে অনেক সময় আমাদের জটিলতা দেখা যায়। যে উৎপাদন ব্যয় ও মুনাফা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না, যে কী পরিমাণ উৎপাদন ব্যয় করলে এবং আমার কী পরিমাণ মুনাফা করলে সেটা কাম্য মাত্রায় হবে, সেটা সবসময় সঠিকভাবে নির্ণয় করাটা যায় না, এটা কঠিন। ব্যয়ের পরিবর্তনের কারণে সঠিক মাত্রা নির্ধারণ কি হয়ে পড়ে, জটিল হয়ে যায়। এবং অনেক সময় কি হয়, যে বাস্তব অবস্থার সাথে হিসাবের পার্থক্য দেখা যায়, যে আমি আমার অ্যাকাউন্টে আমি খাতা কলমে একটা জিনিস করলাম, বাট রিয়ালিটিতে বা একদম প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে সেটার হচ্ছে চেঞ্জ হতে পারে বা হিসাবের পার্থক্য দেখা দিতে পারে। এটা হচ্ছে কাম্য উৎপাদন মাত্রার অসুবিধা। তারপর আরেকটা অসুবিধা আছে, এবার আমাদের আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে বাজার সুবিধা অর্জনে বাধা। যে শুধুমাত্র পণ্যের উৎপাদন ব্যয়ের উপর আমাদের গুরুত্ব দেওয়া হয়, কাম্য উৎপাদন মাত্রায় যেটা দেখা হয় মেইনলি জাস্ট দেখা হয় যে আমার উৎপাদন ব্যয়টা কিভাবে কমানো যায়, উৎপাদন ব্যয়টা আমার কিভাবে হ্রাস করা যায় বা একদম একদম কমানো যায়। তাহলে যদি শুধুমাত্র আমার উৎপাদন ব্যয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এটা ঠিক হবে না। বাজারের চাহিদা ও সুযোগ সবসময় বিবেচনা নেওয়া হয় না, যেমন বাজারের ডিমান্ড কীরকম, চাহিদা কেমন, সেটা সুযোগ, আমার পণ্যটা কীরকমভাবে সেল করতে পারবো, কিংবা বাজারে আমার অন্য নতুন কোনো কিছু করার কোনো সুযোগ আছে কি না, এই জিনিসগুলো অনেক সময় কী করা হয় না, বিবেচনায় নেওয়া হয় না। ফলে বাজারের পূর্ণ সুবিধা অর্জন সম্ভব নাও হতে পারে। কাম্য মাত্রাতে খালি দেখা হয় যে কোন পর্যায়ে আমার উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হবে, এই যে এই চিত্রতে দেখা হয় যে কোন জায়গায় আমার ইয়াটা সবচেয়ে সর্বনিম্ন হবে বা কম হবে, হ্যাঁ। এছাড়া আদার্স যে জিনিসগুলো, আদার্স যে ফ্যাক্টরগুলো, যে আমার উৎপাদন ব্যয় কম হওয়ার পাশাপাশি আমার মার্কেটে কোথায় গেলে আমি পণ্যটা ইজিলি সেল করতে পারবো, কোথায় আমার মার্কেটে অন্যান্য কোনোখানে বিনিয়োগের চান্স আছে, কিংবা এই ধরনের জিনিসগুলো খেয়াল করা হয় না। এই জন্যই বলা হচ্ছে যে বাজার চাহিদা ও সুযোগ এখানে সবসময় বিবেচনায় নেওয়া হয় না। তারপর কি বলা হচ্ছে, ফলে বাজারের পূর্ণ সুবিধা অর্জন সম্ভব নাও হতে পারে। এই জন্য বাজারের পূর্ণ সুবিধা বা বাজারের সম্পূর্ণ সুবিধাটা অর্জন করা সম্ভব নাও হতে পারে। তারপর আরেকটি যেটি আছে, অন্যান্য বিষয় বিবেচনা না করা। যেমন হচ্ছে আমরা যদি ধরি কাঁচামাল, তারপর শ্রমিকের সরবরাহ, ব্যবস্থাপনা দক্ষতা, এগুলো কি অনেক সময় উপেক্ষিত হয় বা এগুলো কি খেয়াল করা হয় না। যে আমার কাঁচামালের কীরকম মানে কী পরিমাণ কাঁচামাল আছে, আমার শ্রমিক কীরকম আছে, আমার ব্যবস্থাপনা দক্ষ কি অদক্ষ, এই জিনিসগুলো দেখা হয় না, খালি উৎপাদন ব্যয়টাই দেখা হয়। উৎপাদনের ওপর প্রভাব ফেলা এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় আনে না। তো এইগুলো যেমন দেখা হয় না, তেমনভাবে উৎপাদনের উপর আরও প্রভাব ফেলতে পারে এই টাইপের যে অন্যান্য যে আরও অনেক ধরনের বিষয় আছে, সেই বিষয়গুলোকেও বিবেচনায় আনা হয় না। ফলে কি হয়, ফলে সবসময় বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। সবসময় আমাদের যেটা করা উচিত বা যেটা করলে অনেক ভালো হবে, সেরকম বাস্তবসম্মত সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। আচ্ছা, তারপর আমাদের লাস্ট যে অসুবিধাটা আছে, দেখো আমাদের লাস্ট যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে যে কাম্য উৎপাদন মাত্রার পরিবর্তনশীলতা। যে কাম্য উৎপাদন মাত্রা কিন্তু সবসময় সেম থাকে না, এটা কিন্তু পরিবর্তন হয়। এটাই বলা হচ্ছে যে উৎপাদন ব্যয়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের কাম্য মাত্রাটাও কিন্তু পরিবর্তন হয় বা চেঞ্জ হয়। একটা নির্দিষ্ট মাত্রা কিন্তু দীর্ঘ সময় ধরে স্থির থাকে না। তাই উৎপাদনের কাম্য মাত্রা অনেক সময় কি থাকে, যে অস্থায়ী থাকে, ওইটা সব মানে অস্থায়ী বেশি থাকে। যেমন দেখো, আমি যদি জাস্ট মাসের কথা চিন্তা করে দেখি,
হুম, আমি যদি মাসের কথা চিন্তা করে দেখি, তাহলে এমন হতে পারে যে জানুয়ারি মাসেও আমার হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা ছিল হচ্ছে 30 ইউনিট, 30 ইউনিট। এমন হতে পারে যে ফেব্রুয়ারি মাসেও হয়তো এটা 30 ইউনিটই আছে, হতে পারে, পসিবল, ঠিক আছে, 30 ইউনিটই আছে। কিন্তু মার্চে যেয়ে হয়তো আমার কাম্য উৎপাদন মাত্রাটা 35 ইউনিট হয়ে গেল, মার্চে যেয়ে হয়তো 35 ইউনিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে স্বল্প মেয়াদে আমার জিনিসটা কিছু সময়ের জন্য ফিক্স থাকতেও পারে, হ্যাঁ, কিছু সময়ের জন্য ফিক্স থাকতেও পারে। কিন্তু এই মাসের হিসাব বাদ দিয়ে যদি আমি একটু দীর্ঘমেয়াদীতে চলে যাই, আমি যদি 2024, 2025 এবং 2026 ধরি ধরি, তাহলে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে 2024-এ যদি এটা হচ্ছে 30 ইউনিট থাকে, তাহলে 25-এ এসে হয়তো সেটা 32 ইউনিট হয়ে গেছে, এবং 26-এ গিয়ে হয়তো সেটা 28 ইউনিট হয়ে গেছে। ওকে, এরকম কিন্তু চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে আমার এই জিনিসগুলো হতে পারে। দীর্ঘমেয়াদীতে এটা একদম কি থাকে না, মানে ফিক্স থাকে না, এটা সব খুব চেঞ্জ হয়। স্বল্প মেয়াদীতে কিছু সময়ের জন্য এক থাকলেও থাকতে পারে, বাট দীর্ঘমেয়াদীতে কিন্তু এটা মোটেও এক থাকে না, দীর্ঘমেয়াদীতে কিন্তু এটা স্থির থাকে। ওকে, তাহলে এই জন্যই বলা হচ্ছে যে এটা একটা অসুবিধা, যে আমার বারবার ক্যালকুলেট করতে হবে, আমার বারবার এটা বের করতে হবে, বের করে দেখতে হবে যে আমার এটার কী অবস্থা, এটা মানে কম আছে নাকি বেশি আছে, এই জিনিসটা আমাদের খেয়ালে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এই যে আমরা কাম্যমাত্রার যে বিভিন্ন ধরনের মানে উৎপাদনের কাম্যমাত্রার দেখেছি, দেখো আমরা যে উৎপাদনের কাম্যমাত্রার যে বিভিন্ন সুবিধা দেখেছি, এখন হচ্ছে আমরা যেটা আরও কিছু সুবিধা দেখব, যেটা হচ্ছে যে কোথায় কোথায় এই জিনিসগুলো আমাদের সবচেয়ে মানে কার্যকরী ভূমিকা পালন করে। আচ্ছা, তার আগে তোমরা দেখো তো তোমাদের যে এই ওভারঅল যে আমরা ব্যবসার কাম্য মাত্রাটা পড়েছি, এই কাম্য মাত্রা সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা করো, আমি এখনই তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব, কারণ আমাদের এই কাম্য মাত্রাটা এটা একটা মানে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা কেউ কি না বুঝতে পারলে আমরা একটু কোশ্চেন করি যে আমরা আসলে বুঝতে পেরেছি কি পারিনি, এই জিনিসটা জানালে ভালো হয়। কেউ কিছু বলে নাই, তার মানে হচ্ছে আমরা এটা বুঝেছি। আসলে আমাদের এখানে স্লাইডের হচ্ছে বেশ কিছু জায়গায় হেডিংসে আসলে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, দাঁড়াও। এটা আমাদের হবে উৎপাদনের কাম্য মাত্রার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। ওকে, এই হেডিংটা একটু ঠিক করে নিও, যেটা উৎপাদনের কাম্য মাত্রার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। আমাদের নর্মালি আমরা জানি যে আমাদের উৎপাদনের কাম্য মাত্রার যে ব্যাপারটা আমরা পড়েছি, হ্যাঁ, যে এটা সুবিধা কী কী অসুবিধা কী কী, এই জিনিসগুলো আমরা মানে সম্পূর্ণটা শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা দেখবো যে এই যে উৎপাদনের কাম্য মাত্রা, তো এই উৎপাদনের কাম্য মাত্রার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের বিবেচনায় নিতে হয়, বা আমাদের বিবেচ্য বিষয়সমূহ কী কী, ঠিক আছে। তাহলে বিবেচ্য বিষয় যদি আমরা দেখি, তাহলে প্রথম আমাদের যে জিনিসটা বিবেচনায় নিতে হবে, বা প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যবহৃত স্থান। যে উৎপাদনের ব্যবহৃত স্থানের ওপর উৎপাদন ব্যয় নির্ভর করে, যে আমি উৎপাদন যেটা করছি সেটা আমি কোন জায়গায় মানে কোন স্থানে উৎপাদন করছি সেটার উপর ব্যয় নির্ভর করে। এটার আসলে যদি একটা উদাহরণ দিই, আমরা জানি আমাদের ঢাকা শহরে সব কিছু না একটু রেন্টটা বেশি, ভাড়ার যে খরচটা এটি একটু ঢাকার বাসা বাড়ি যেরকম আবাসিক এলাকায় যেরকম বাসা বাড়ির যেরকম ভাড়া বেশি, তেমন দোকানপাটেরও ভাড়া বেশি, ফ্যাক্টরিরও ভাড়া বেশি, সব কিছুর ক্ষেত্রে ঢাকা শহরের সব ধরনের জিনিসপত্রের কি ভাড়াটা তুলনামূলক বেশি। কিন্তু সেই তুলনায় যদি আমরা একটু গ্রাম অঞ্চলের কথা চিন্তা করে দেখি, সেখানে ভাড়াটা তুলনামূলক কম। তাহলে এই যে একটা জিনিস যে উৎপাদন কোথায় করা হচ্ছে সেটার স্থান, তারপর আরেকটা উদাহরণ দিতে পারি। আচ্ছা, এটা তো একটা জিনিস থাকে যে ভৌগোলিক কারণে হচ্ছে ভৌগোলিক কারণে না, লাইক মানে জায়গা ভেদে যে ভাড়ার যে চেঞ্জ হয়, এই জিনিসটা একটা আছে। এবং আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে যে এরিয়াগুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই সব স্থান যদি আমি উৎপাদনের জন্য ব্যবহার করি, তাহলে না অনেক দিক থেকে আমার কস্ট মানে কম হয়। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে আমি খুব ইজিলি হচ্ছে সেখানে আমার পণ্যগুলো হচ্ছে পৌঁছাতে পারি। কিন্তু এমন যদি হয় যে আমি যে জায়গাটায় হচ্ছে উৎপাদনগুলো করছি, সেখান থেকে আমার উৎপাদনের প্রোডাক্টগুলো অন্যান্য দেশের কোথাও সেল করতে, কিংবা কাঁচামালগুলোকে অন্য জায়গায় নিয়ে যে অর্ধ প্রস্তুতকৃত পণ্য আরেক জায়গায় নিয়ে প্রস্তুত করতে পরিবহন খরচ আমার অনেক বেশি হয়ে যাচ্ছে, কিংবা আমি সুযোগ সুবিধা এনাফ পাচ্ছি না।
এরকম থাকলে আলটিমেটলি কিন্তু কস্ট আরও বৃদ্ধি পেতে থাকে। তো এই জন্য বলা হচ্ছে যে আমরা যখন উৎপাদন করব তখন উৎপাদনে ব্যবহৃত যে স্থানটা, আমি কোন স্থানে উৎপাদন করছি, কোন স্থানে আমি উৎপাদন করছি, এই জিনিসটা খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যয় নির্ধারণের ক্ষেত্রে। যদি প্রয়োজনের তুলনায় বেশি বা কম স্থান উৎপাদনের ব্যয় বাড়াতে পারে। আমি যে পরিমাণ প্রয়োজন তার থেকে যদি বেশি জায়গা, যেমন আমি ধরি আমার উৎপাদনের জন্য একটা একটা ফ্লোর বা টোটালি হচ্ছে একটা তালা হলেই হয় সম্ভব। আমি যদি 2 তালা ভাড়া নিই তখন কিন্তু আমি প্রয়োজনের চেয়ে বেশি ভাড়া নিচ্ছি, তখন কিন্তু আমার উৎপাদন ব্যয় বাড়বে। আবার আমার দরকার হচ্ছে 2 তালা, আমি নিয়েছি একটা তালা, তখন কি বিশৃঙ্খলা দেখা যাবে। কম জায়গায় সব ধরনের যন্ত্রপাতি অ্যাকোমোডেট করা যাবে না, কম জায়গায় বেশি মানুষ একত্রিত হয়ে কাজ করতে ওরা হচ্ছে সমস্যা ফেস করবে। যার কারণে এটা হচ্ছে যতটুকু আমার প্রয়োজন তার থেকে কম নেই আর বেশি নেই, ওই দুইটা জিনিসই আমার উৎপাদন ব্যয়টাকে আলটিমেটলি বাড়াতে পারে। তাই উপযুক্ত স্থান নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তারপর আমাদের যেটি আছে সেটা হচ্ছে বিনিয়োগকৃত মূলধন, যে আমি যে মূলধনটা বিনিয়োগ করছি, ওকে, এটা হচ্ছে আমার বিনিয়োগকৃত মূলধন। আমার এই জিনিসটাও বিবেচনায় রাখতে হবে। যেমন দেখো, আমি যদি প্রয়োজনের অতিরিক্ত মূলধন মানে মূলধন বিনিয়োগ করি তাহলে কিন্তু আমার মূলধন ব্যয় বৃদ্ধি পেতে থাকছে। কারণ আমার যদি কোনো একটা ব্যবসার জন্য এমন হয় যে আমার 5 লক্ষ টাকা হলেই হয়, বাট 5 লক্ষর জায়গায় আমি 7 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, তখন কিন্তু আলটিমেটলি সেই অন্য 2 লক্ষ টাকা আমি অন্য জায়গায় ইনভেস্ট করলে আরও বেশি হয়তো প্রফিট করতে পারতাম। তাইলে প্রয়োজনের অতিরিক্ত মূলধন আমার ব্যয় বৃদ্ধি করে। আবার আমি যদি অপর্যাপ্ত মূলধন রাখি, যে আবার যদি আমার এরকম হয় যে মূলধনের পরিমাণ আমি কম রাখছি, ঠিক আছে, আমার মূলধনটা আমি কীরকম রাখছি, অপর্যাপ্ত মূলধন রাখছি, মূলধনের পরিমাণ কম রাখছি, তো মূলধনের পরিমাণ কম রাখলে সেটাও কিন্তু আমার জন্য প্রবলেম ক্রিয়েট করবে। কারণ তখন আমার দেখা যাবে আমার অর্থের প্রয়োজন হলে, আমার মূলধনের জন্য টাকার পয়সার প্রয়োজন হলেও আমি সেই পরিমাণ অর্থ কী করবো না, পাবো না। তো এরকম অপর্যাপ্ত মূলধনও কি আমার উৎপাদনের কার্যক্রমকে ব্যাহত করতে পারে। এই জন্য সঠিক পরিমাণের মূলধন বিনিয়োগ করাটা খুবই প্রয়োজন, বা সঠিক পরিমাণে মূলধন বিনিয়োগ করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, তারপরে আরেকটি যেটি আছে যে উৎপাদনের কাম্যমাত্রার ক্ষেত্রে বিবেচ্য বিষয়, এখানে হেডিংটা চেঞ্জ হবে। বিবেচ্য বিষয়ের মধ্যে আরেকটি যেটি সেটা হচ্ছে শ্রম ব্যয়। ওকে, তাহলে আচ্ছা, তারপর আমাদের 3 নাম্বার যে পয়েন্টটা সেটি হচ্ছে শ্রম ব্যয়। আমার যদি দক্ষ শ্রমিক থাকে তাহলে কিন্তু আমার উৎপাদন ব্যয় কমবে। কারণ দক্ষ শ্রমিক কম সময়ে কম অপচয়ের মাধ্যমে বেশি উৎপাদন করতে পারে। একজন দক্ষ শ্রমিক খুব কম সময়ে মানে অপচয়ও কম করার মাধ্যমে বেশি যেহেতু পণ্য উৎপাদন করতে পারে, তাহলে কিন্তু আমার আল্টিমেটলি খরচ কমে যাবে। এটার একটা উদাহরণ এমন হতে পারে, যদি আমরা যে স্কিলের কোনো একটা উদাহরণ দিই। আচ্ছা, আমরা ধরে নিই যে বাসা বাড়িতে যে টাইলস করা হয় না, বা টাইলসের ক্ষেত্রে যে মিস্ত্রিরা থাকে, যে ঠিক আছে টাইলিং করা হয় আর কি। তো সেই টাইলিংয়ের ক্ষেত্রে না দক্ষতা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি এরকম হয় যে একজন মিস্ত্রি খুব দক্ষ, সে হচ্ছে টাইলিংয়ের ক্ষেত্রে সে পারদর্শী বা এক্সপার্ট স্কিলড, তো এরকম থাকলে সে খুব কম সময়ে কম পরিমাণ টাইলস অপচয়ের মাধ্যমে বেশি পরিমাণ ওয়াল হচ্ছে সে টাইলিং করতে পারবে। কারণ সে হচ্ছে যখন টাইলস করবে সে হচ্ছে যদি দক্ষ থাকে, যে টাইলসগুলো নিয়ে সিমেন্ট দিয়ে এভাবে ওয়ালে বসাতে হয় না, তো তখন যদি সে স্কিল থাকে সে সঠিক পরিমাণ সিমেন্ট দিয়ে সুন্দর করে বসাবে এবং টাইলসটা এখানে সুন্দরভাবে থাকবে। বাট সে যদি স্কিল না থাকে তাহলে দেখা যাবে যে টাইলস বসানোর সময় হয়তো সে বসালো, হাত ছেড়ে দিল, এরপর সেটা পড়ে ভেঙে গেল। এই যে এটার মাধ্যমে কিন্তু অপচয় হচ্ছে। তারপর টাইলস কাটিংয়ের ক্ষেত্রে যে যেমন দেখা যায় আমরা ওয়াল সুন্দর করে করছি, তারপর হয়তো নিচে একটুখানি টাইলস হয়তো লাগাতে হবে, কিংবা পাশে হয়তো ওয়ালটা এর বেশি আর ওয়াল নেই, আমরা ধরে নিই যে এতটুকু আছে এর বেশি ওয়াল নেই, তখন যে পুরো টাইলসের এতটুকু অংশের জন্য কেটে কেটে যাওয়ার টাইলস বসাতে হয়। তাহলে এই ধরনের যে ব্যাপারগুলো, তখন একজন দক্ষ থাকলে সে সুন্দরভাবে কাটছাট করে সুন্দর করে বসাতে পারে। ওকে, এরপর অনেক সময় দেখা যায় যে একটা টাইলসের এই অংশের একটুখানি ধরে, এটা একটা টাইলস, এটা টাইলসের এই লম্বা অংশটা দিয়ে এক জায়গায় বসালো, আবার এই পার্টটাতে একটু কোণা লাগবে, তো এখান থেকে একটু কোণা করে নিল, এখান থেকে একটু কোণা বের করে এই অংশটাও ইউজ করে ফেললো। তারপরে এই এতটুকু জিনিস আছে সেটার ক্ষেত্রেও দেখা যাবে তার মাঝখানে এরকম একটা স্কোয়ার লাগবে, সেইখান থেকে স্কোয়ার নিয়ে নিল, তারপর হয়তো কোনো একটা জায়গায় আরেকটা স্কোয়ার লাগবে, সেইখান থেকে আরেকটা স্কোয়ার বের করে নিল, এবং এটার মাধ্যমে এই জায়গাটাও সে আরেকটা কথা ইউজ করলো। তাহলে এটার ফলে দেখো এই সম্পূর্ণ টাইলসটা একজন দক্ষ টাইলস মিস্ত্রি সম্পূর্ণ টাইলসটা সুন্দরভাবে ইউজ করেছে। আর সেই জায়গায় যদি আমি দেখি যে একজন যদি এক্সপার্ট এভাবে ইউজ করে, আর যে এক্সপার্ট না সে ধরি সেই টাইলস দিয়ে একটু কোনায়, যে আমরা যেটা এখানে দেখিয়েছিলাম না যে ইউ দরকার, সে হয়তো ইউটা এইভাবে নিয়ে নিল, তারপরে সে স্কোয়ার এভাবে নিল। হ্যাঁ, তাহলে সে দেখো এই পার্টটা এবং এই পার্টটা এতটুকু পার্ট ইউজ করেছে।
ওকে, তারপর সে এই পার্টটা আর ইউজ করতে পারছে না, তাহলে কিন্তু আমার এই যে আলটিমেটলি কিন্তু আমার অপচয় বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এই যে একজন দক্ষ শ্রমিক সে সুন্দরভাবে আমার সম্পূর্ণ টাইলসটার যত কিছু দরকার ছিল সেটা সুন্দরভাবে ব্যবহার করেছে, আর একজন অদক্ষ ব্যক্তি সে জাস্ট এতটুকু ব্যবহার করেছে, এতটুকু ব্যবহার করেছে, আর এই অংশটা সে অপচয় করেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি, যে দক্ষ শ্রমিক কিভাবে উৎপাদন ব্যয় কমাতে সাহায্য করে এবং অদক্ষ শ্রমিক কিভাবে কি করে উৎপাদন ব্যয়টাকে বৃদ্ধি করে। তারপর আছে যে শ্রমের দক্ষতা কাম্য উৎপাদন মাত্রাকে প্রভাবিত করে। শ্রমের দক্ষতা কাম্য উৎপাদন মাত্রাকে প্রভাবিত করে, যত আমার দক্ষ শ্রমিক থাকবে তত আমার উৎপাদন আমি কম খরচে বেশি উৎপাদন করতে পারবো। এই জন্য বলা হচ্ছে যে শ্রমের দক্ষতা কাম্য উৎপাদন মাত্রাকে প্রভাবিত করে থাকে। তারপর আমাদের নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। যে আমি যদি উন্নত মানের কাঁচামাল ব্যবহার করি, আমার কাঁচামালগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু আমার উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। যেমন আমরা যদি ধরি যে সুতা যে কাঁচামাল, এখন ভালো যদি সুতা থাকে তখন সেটাকে আমি স্ট্রেচ করছি, স্ট্রেচ করলেও সেটা ছিঁড়ছে না, সেটাতে আমি ভালো করে কাজ করতে পারছি। বাট সুতার মান যদি খারাপ হয়, আমি যদি একটুখানি স্ট্রেচ করলে যদি সুতাটা ছিঁড়ে ছিঁড়ে চলে আসে, তখন কিন্তু আলটিমেটলি আমার প্রোডাক্টগুলো ভালো হবে না, আমার উৎপাদনশীলতা কম হবে, কারণ আমি প্রোডাক্টগুলো ভালো করে উৎপাদন করতে পারছি না। এই হচ্ছে বাজে কোয়ালিটির কাঁচামালের কারণে। এই জন্যই বলা হচ্ছে যে উন্নত কাঁচামাল কী করে, উৎপাদনশীলতা বৃদ্ধি করে, আর নিম্নমানের কাঁচামাল আমার উৎপাদন ব্যয় যেটা উৎপাদনের ব্যয়টাকে কী করতে থাকে, বাড়াতে থাকে। তারপর বলা হচ্ছে যে কাঁচামালের মান এবং মূল্য এই দুইটাই আমার উৎপাদনের উপরে প্রভাব ফেলে। আমার যদি আমি যে কাঁচামাল ইউজ করব সেই কাঁচামালের যে মান বা কোয়ালিটি যেটা, বা কাঁচামালের যে মূল্য যেটা, সেটা কিন্তু আমাদের উৎপাদনের উপর কী করবে, প্রভাব ফেলবে। আমি যত কম ভালো মানের কাঁচামাল কম মূল্য দিয়ে নিয়ে আসবো, তত কিন্তু আলটিমেটলি আমার উৎপাদনের খরচটা কী হবে, কম হবে। তারপরে যেটা আছে প্রযুক্তি, আমি যত অ্যাডভান্স টেকনোলজি ইউজ করব, যত আমি ভালো ভালো প্রযুক্তি ব্যবহার করব, আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, ততই কিন্তু আমি দ্রুত এবং উন্নত পণ্য উৎপাদনে কী করতে পারবো, সহায়তা করে থাকবে এটি আমাকে। তারপর প্রযুক্তি ব্যবহারের ফলে আমার উৎপাদন ব্যয়টাও কী হবে, কমে যাবে, তার ফলে আমাদের কাম্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পণ্যের প্রকৃতি, যে পণ্যের ধরন অনুযায়ী উৎপাদনের মাত্রা নির্ধারিত হয়, যে আমি কোন পণ্য উৎপাদন করব, কোন ধরনের পণ্য উৎপাদন করছি, সেই ধরনের অনুযায়ী আমার পণ্যের উৎপাদনের মাত্রা কি হয়, নির্ধারিত হয়। নষ্টপ্রবণ পণ্যের ক্ষেত্রে সীমিত উৎপাদন প্রয়োজন, যে পণ্যগুলো নষ্ট হয়ে যায় বা যে পণ্যগুলো নষ্ট হওয়ার একটা প্রবণতা আছে, এই ধরনের পণ্যের ক্ষেত্রে আমার সীমিত উৎপাদন প্রয়োজন, বা এই ধরনের পণ্যের ক্ষেত্রে আমার উৎপাদনটা কম করা বা সীমিত করা প্রয়োজন। যে জিনিস নষ্ট হয়ে যাবে সেই জিনিস যদি আমি প্রচুর পরিমাণে উৎপাদন করে রাখি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি সেই পরিমাণ সেল করতে পারবো না, এবং সেল করতে না পারলে কিন্তু আমার কি হবে, যে আমার মানে উৎপাদনটা সঠিকভাবে আমি মানে আমার আলটিমেটলি লস হবে আসলে আমার, কারণ আমার পণ্য যতটুকু প্রয়োজন তার থেকে আমি হচ্ছে মানে নষ্ট হয়ে যাওয়া পণ্য আমার যতটুকু করলে ঠিক ছিল তার থেকে আমি বেশি করছি, মানে আমার আলটিমেটলি লস হচ্ছে বা আমার উৎপাদন কমে যাচ্ছে। সাধারণ পণ্যের ক্ষেত্রে অধিক উৎপাদন সম্ভব, এবং যেগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই, সাধারণ পণ্য, সেই সাধারণ পণ্য আমি চাইলে অনেক বেশি করে উৎপাদন করতে পারবো, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু যে পণ্যগুলো আমার নষ্ট হয়ে যেতে পারে সেই পণ্য আমি চাইলে অনেক বেশি উৎপাদন করতে পারবো না, কারণ সেই পণ্য যদি আমি অনেক বেশি উৎপাদন করি তখন আলটিমেটলি আমার জন্য সেটা লসের কারণ হয়ে দাঁড়াবে, কারণ সেটা নষ্ট হয়ে যাবে, যার ফলে আমার লস হবে। আচ্ছা, তারপরে যে পয়েন্টে আছে, আচ্ছা এখানেও আমাদের দেখো ব্যবস্থাপনার কার্যপরিধি, যে দক্ষ ব্যবস্থাপনা আমার উৎপাদন কার্যক্রমকে কি সুষ্ঠুভাবে পরিচালনা করে। ব্যবস্থাপনা যদি দক্ষ হয় তাহলে আমার উৎপাদন কার্যক্রম কেমন হবে, সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। আবার অন্যদিকে ব্যবস্থাপনা যদি দুর্বল হয় তাহলে আমার কি করতে হবে, ব্যবস্থাপনা দুর্বল হতে থাকলে আমার উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে থাকবে, কারণ ব্যবস্থাপনা যখন সব কিছু সুন্দর করে ম্যানেজ বা ব্যালেন্স করতে পারবে না, ম্যানেজ অথবা ব্যালেন্স যখন ঠিকঠাক করে করতে পারবে না, তখন আলটিমেটলি আমার কি হবে, আলটিমেটলি আমার প্রোডাক্টের ক্ষেত্রে যে কস্টের যে ব্যাপারটা, আমার যে কস্ট, এই কস্ট বেড়ে যাবে, আমার অপচয় বেড়ে যাবে, আমার পণ্যের কস্ট বেড়ে যাবে। তাই ব্যবস্থাপনার দক্ষতা কি খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি গুদামজাতকরণের সামর্থ্য, যে আমি পণ্য বেশি উৎপাদন করছি, ধরো হ্যাঁ, এখন আমি বেশি উৎপাদন করে আমি সেটা যদি গুদামজাতও করতে পারি, যে আমি উৎপাদন বেশি করছি সমস্যা নেই, উৎপাদন বেশি করার পর আমি সেটা আবার কি করছি, গুদামজাত করে ফেলছি, গুদামজাতকরণ করছি। তাহলে এই গুদামজাতকরণের ফলে
আমার আলটিমেটলি উৎপাদিত পণ্য সংরক্ষণের ব্যবস্থা যদি আমার থাকে তাহলে পর্যাপ্ত তাহলে আমি পণ্য বেশি উৎপাদন করতে পারি। কিন্তু যদি আমার পর্যাপ্ত গুদাম না থাকে তাহলে কিন্তু আমি বেশি উৎপাদন করলে এটা আমার জন্য আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করবে। সংরক্ষণ ক্ষমতা অনুযায়ী উৎপাদন নির্ধারণ করা হয়, যে যতটুকু আমি সংরক্ষণ করতে পারবো সেই অনুযায়ী আমার কি করা উচিত, সেই অনুযায়ী আমার পণ্য উৎপাদন করা উচিত। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যতটুকু আমি উৎপাদন করলে, যতটুকু আমি উৎপাদন করলে সেটা সুন্দরভাবে আমি সংরক্ষণ করতে পারবো, আমি সেই পরিমাণে উৎপাদন করব, এর চেয়ে বেশি আমি উৎপাদন করব না। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কিছু হচ্ছে ছোট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো যদি আমরা পড়ে নিই। প্রথমে আছে যে উৎপাদনের মাত্রা কি। এখানে আমরা উৎপাদনের মাত্রা সম্পর্কে জানবো। দেখো, উৎপাদনের আকার বা মাত্রা বলতে একটা প্রতিষ্ঠান তার সুবিধা এবং অসুবিধা বিবেচনায়, সুবিধা অসুবিধা বিবেচনায় কতটুকু পণ্য বা সেবা উৎপাদন করবে তার মাত্রাকে বোঝায়। তারপর মিতব্যয়ী উৎপাদন মাত্রা কি, এটা আমরা পড়েছি যে উৎপাদন ধারায় উৎপাদনের মাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় কি এবং কেমন কি হতে থাকবে, একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকবে, তাকে আমরা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। এসব আমরা অলরেডি পড়েছি, আমরা একটু রিভাইজ দিয়ে নিব, তোমরা দেখো। তারপরে যেটি আছে সেটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা কি। যে উৎপাদন ধারায় আমার পণ্যের মাত্রা উৎপাদনের মাত্রা বৃদ্ধি যখন আমি করব তখন আলটিমেটলি আমার একক প্রতি উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পেতে থাকে, তাকে হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। এই যে আমরা চিত্রটা করেছি না, এই যে চিত্রটা করেছি, এই চিত্রের এই পার্টটুকু, এই যে পার্টটুকু, এটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, এবং এই যে পার্টটুকু, এটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে তোমরা, যে আমাদের যেখান থেকে আমার উৎপাদনের মাত্রা বৃদ্ধি করলে, যে পয়েন্ট থেকে আমার উৎপাদনের মাত্রা বৃদ্ধি করলে আলটিমেটলি আমার উৎপাদনের ব্যয়টা বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে অমিতব্যয়ী। এবং এর আগে যে আমরা পড়ে এসেছি মিতব্যয়ী, তাহলে যে এই পার্টটুকু যেটাতে আমার উৎপাদনের ব্যয় আস্তে আস্তে দিন দিন হ্রাস পেতে থাকবে, সেটা হচ্ছে আমার মিতব্যয়ী। তারপর দেখো কুটির শিল্প কি। কুটির শিল্প বলতে আমরা তাহলে কি বুঝি, যে পরিবারের সদস্যদের প্রধান যুক্ত, এখানে পরিবারের সদস্যরা একটু মেইন থাকে, সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে জমি, ভবন, কারখানা ব্যতীত স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার নিচে, এবং সর্বোচ্চ জনবল আমাদের কীরকম হবে, 15 জনের অধিক নয়, সেটাই হচ্ছে আমার কুটির শিল্প। এটা হচ্ছে আমরা পুরো একটা বক্স করে আসলে এই জিনিসটা দেখেছি। তোমরা যদি এই বক্সটা খেয়াল রাখো, আমরা আগের স্লাইড দিয়ে দেখিয়ে দিই কোন বক্সটা। এই একটা বক্স যদি তোমরা ভালো করে পরীক্ষার আগে একটু রিভাইজ দিয়ে দেখে যাও, তাহলেই তোমরা আসলে এই জিনিসটা খুব ভালো করে বুঝে যাবে। আচ্ছা দাঁড়া, এটা আমরা এত টপিক পড়ে ফেলেছি আমরা, এটা বেশ আগে। এই যে দেখো, এটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো এখানে দেখো, এই যে কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্রায়তন শিল্প, এগুলো একটা বক্সের মধ্যে যা কিছু দরকার ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো দিয়ে তোমরা সৃজনশীল লিখতে পারবে, যে কত টাকা, কতজন, কারা থাকবে, কি পরিমাণ উৎপাদন হয়, কি ধরনের প্রযুক্তি কীরকম ব্যবহার হয়, ব্যবস্থাপনা পদ্ধতি কেমন থাকে, প্রধান বৈশিষ্ট্য কী থাকে, এই সব কিছু দিয়ে, এই যে অতি ক্ষুদ্র শিল্পের যে অ্যামাউন্ট, জনবল, এই একটা বক্স যদি তোমরা পড়ো, এই একটা বক্স যদি তোমরা মাথায় নিতে পারো, তাহলে আসলে এই যে জিনিসগুলো, এই সবগুলো তোমরা খুব ইজিলি শেষ করে ফেলতে পারবে বা ইজিলি বুঝতে পারবে। ওকে, এই যে দেখো, ওই একটা বক্স থেকে আমরা এই অতি ক্ষুদ্র শিল্প বলো, ক্ষুদ্র শিল্প বলে যা কিছু আছে এই জিনিসগুলো এখানে লেখা আছে, যে ব্যয়ের ক্ষেত্রে আমাদের কতটুকু প্রতিস্থাপন ব্যয় সব, কী পরিমাণ টাকা, কতজন শ্রমিক, কী পরিমাণ টাকা, কতজন শ্রমিক, এইটা পড়লে, ওই বক্সটা দেখিয়ে দিলে আসলে তোমাদের এই সবগুলো আমরা ওখান থেকে ইজিলি পড়ে ফেলতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা পড়ি, দেখো উৎপাদনের কাম্য মাত্রা কি, যে এটা আমাদের আজকের ক্লাসের টপিক ছিল, যে স্তরে আমরা সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় তাকেই কি বলা হয়, উৎপাদনের কাম্য মাত্রা বলা হয়। এটা আমরা আজকেই পড়েছি। আচ্ছা, তারপরে দেখো আমরা সৃজনশীল প্রশ্ন তো দেখলাম, এবার আমরা একটু অনুধাবনমূলক প্রশ্ন দেখে ফেলি। অনুধাবনের প্রথম যেটা বলা হচ্ছে, যে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। যে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলে যে আমাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, এই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে দেখো, যে আমরা জানি প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, তারপর ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি, উৎপাদন কৌশল, অন্যান্য সুযোগ সুবিধার আলোকে যে পরিমাণ উৎপাদন করা হয়, সেই যে মাত্রা, আমি যতটুকু উৎপাদন করছি সেই উৎপাদনের মাত্রাটা, উৎপাদনের পরিমাণটাই কিন্তু আমার উৎপাদনের মাত্রা। এখন যদি আমার উৎপাদন বৃদ্ধি পায় তাহলে তো আমার অবশ্যই বিক্রয় বৃদ্ধি পাবে, আর বিক্রয় বৃদ্ধি পেলে আমার মুনাফাও বৃদ্ধি পাবে।
কিন্তু এখানে যেটা আছে যে পণ্যের মূল্য যাতে না কমে, যে আমি বেশি উৎপাদন করলাম, বেশি উৎপাদন করলে আলটিমেটলি কিন্তু আমার পণ্যের যে মূল্য সেটা কমে যাবে। আবার মিতব্যয় উৎপাদন মাত্রাকেও বিবেচনা করতে হবে যে কতটুকু উৎপাদন করলে আমি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ সবচেয়ে ভালোভাবে উৎপাদন করতে পারবো। তাহলে এই সব কিছুর পক্ষে বলা থাকলে বলা যায় যে উৎপাদনের মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। যে আমি যদি উৎপাদনের মাত্রা বৃদ্ধি করি তাহলে আমার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু যদি এমন হয় যে আমি উৎপাদন করতে করতে এত বেশি উৎপাদন করে ফেলেছি যে আমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে কোনো সামঞ্জস্যই নেই, তখন হবে না। তখন হবে না। এছাড়া আমার উৎপাদনের মাত্রা বৃদ্ধি করলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তারপর আমরা যেটা দেখছি যে উৎপাদনের মাত্রা ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করে, ব্যাখ্যা করো। যে উৎপাদনের মাত্রা কিভাবে আমাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে সেই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, আমরা যদি দেখি, দেখো যে প্রতিষ্ঠানে আর্থিক ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা অবশ্যই, কারণ প্রতিষ্ঠানে আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনা দক্ষতা, বাজার পরিস্থিতি, উৎপাদন কৌশল এবং অন্যান্য যা সুযোগ সুবিধা আছে, এই সুযোগ সুবিধার আলোকে যে পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয় সেটাকেই তো উৎপাদনের মাত্রা বলে, যেটা আমরা প্রথম থেকে পড়ে এসেছি, অনেকবার পড়েছি। তাহলে সেই উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি বিক্রয় বৃদ্ধি পায়, আর বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে আমাদের মুনাফার পরিমাণ কি হয়, আমাদের মুনাফার পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। তবে এই ক্ষেত্রে বাজারের মূল্য যাতে না কমে সেদিকে খেয়াল রাখতে হবে। ওই যে এর আগেও এই লাইনটা বলা হয়েছে যে আমার বিক্রয় বৃদ্ধি পেলে তো আমার মুনাফা বৃদ্ধি পাবে, ঠিক আছে, কিন্তু বাজারে আমার পণ্যের মূল্য আমি যাতে এমন যাতে না হয় যে আমার ডিমান্ড আছে হচ্ছে 10 ইউনিট, আমার ডিমান্ড আছে 10 ইউনিট, বাট আমি সাপ্লাই দিয়ে রেখেছি 12 ইউনিট, এমন যাতে না হয়। যদি ডিমান্ডের থেকে যদি সাপ্লাই বেশি থাকে তাহলে কিন্তু মানুষ আমার পণ্যটা কিনবে না। আলটিমেটলি এটার ফলে যেটা হবে যে আমার যে প্রাইস যেটা আছে সেই প্রাইসটা ফল করবে, কারণ যতটুকু না আমার মানুষের চাহিদা আছে তার থেকে বেশি আমার পণ্য আছে, তো তখন আমার তো সেই পণ্যটা বিক্রি করতে হবে, তখন আমার কি হয়ে যাবে, আলটিমেটলি আমার কস্ট যেটা, প্রাইস যেটা, সেই প্রাইসটা আমাকে কমিয়ে দিতে হবে। তো এই জন্য বলা হচ্ছে যে উৎপাদন বৃদ্ধি পেলে বিক্রয় বৃদ্ধি পায়, আর বিক্রয় বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। তবে এই ক্ষেত্রে বাজার মূল্য যাতে না কমে, যে আমি বেশি উৎপাদন করি, যে এটা যাতে না হয় ডিমান্ড 10 আর আমি সাপ্লাই করে ফেলেছি 12, এরভাবে আমার প্রাইস কমে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আবার আমার মিতব্যয় উৎপাদন মাত্রাকেও বিবেচনা করতে হবে। আমাদের এখানে মানে প্রশ্নটা আলাদা হলেও মানে উত্তরটা এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই। এখানে যেটা আমাদের মেইনলি বলতে হবে যে উৎপাদনের মাত্রা তো ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে। কিভাবে সহায়তা করে? যত আমি বেশি উৎপাদন করছি, যত আমি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করছি, তত বেশি পরিমাণ পণ্য উৎপাদন করার ফলে আমার ব্যবসা ভালো হচ্ছে, আমার ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে, যেটা হচ্ছে আমরা এই যে এই পয়েন্টটাই পড়ে এসেছি, এই যে ব্যবসা সম্প্রসারণের হচ্ছে একটা পয়েন্ট আমরা আজকেই পড়েছি, যে যত আমি উৎপাদন বেশি করব ততই আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আলটিমেটলি ভালো করতে থাকবো, আমার ব্যবসা প্রতিষ্ঠানের আর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার ফলে আমার প্রোডাক্ট লাইন বা ব্যবসা সম্প্রসারিত হবে, এবং সেই ব্যবসা সম্প্রসারণের ফলে, সম্প্রসারিত হওয়ার কারণে আমার হচ্ছে আমার ব্যবসা নতুন নতুন প্রোডাক্ট লাইন আমি ইন্ট্রোডিউস করাতে পারবো, যার ফলে আমার ব্যবসা সম্প্রসারণে মানে সম্প্রসারিত হবে। এই জিনিসটাই বলা হচ্ছে যে উৎপাদনের মাত্রা ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে, ব্যাখ্যা করো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় উৎপাদন বৃদ্ধি পেলে দীর্ঘমেয়াদী গড় ব্যয় বৃদ্ধি পায় কেন? এটা আমাদের আরেকটা কোয়েশ্চেন, যে আমাদের যে উৎপাদনের ক্ষেত্রে যে আমরা পড়েছি যে অমিতব্যয়ী উৎপাদনের মাত্রা, তাহলে সেই অমিতব্যয়ী উৎপাদনের মাত্রাতে আমাদের উৎপাদন বৃদ্ধি পেলে আমাদের দীর্ঘমেয়াদী গড় ব্যয়টা কেন বৃদ্ধি পায়? এই কারণে বৃদ্ধি পায়, কারণ কি, আচ্ছা দেখো এখানে প্রথমে অমিতব্যয়ী উৎপাদনের যে মাত্রা সেই মাত্রার সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে যে উৎপাদন কার্যর শুরুর স্তর থেকে কাম্য উৎপাদন মাত্রা পর্যন্ত একক প্রতি গড় ব্যয় হ্রাস পায়। আমরা জানি যে উৎপাদনের কার্য যখন আমাদের শুরু হয় তখন কার্যের শুরুর স্তর থেকে কাম্য উৎপাদন মাত্রা পর্যন্ত একক প্রতি গড় ব্যয় হ্রাস পায়, কারণ কাম্য মাত্রা একক প্রতি উৎপাদন ব্যয়টা কীরকম হয়, সর্বনিম্ন হয়। এটা আমরা আজকেই পড়েছি যে কাম্য মাত্রাতে আমার একক প্রতি উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হবে। তাহলে কাম্য মাত্রার পরে উৎপাদন মাত্রা কি আবার বৃদ্ধি করা হয়, আবার বৃদ্ধি করা হলে গড় ব্যয়টাও কি আমার বৃদ্ধি পায়। তাহলে এরকম এর কারণ হলো উৎপাদন বৃদ্ধির পরিমাণ, যে পরিমাণ ব্যয় বৃদ্ধি করা হয় উৎপাদন কিন্তু সেই হারে বা তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। ফলে কাম্য মাত্রার পর আমাদের অমিতব্যয় মাত্রার পণ্যের মূল্য বৃদ্ধি পায়। যেমন কাম্য মাত্রার পরে 1000 টাকা ব্যয় করে 9 টাকার পণ্য উৎপাদন পাওয়া গেলে এখানে আসলে 1000 টাকার বই করে 900, এখানে 900 হবে, সেখানে 900 হবে।
হ্যাঁ, 900 টাকার উৎপাদন পাওয়া গেলে এই অবস্থার সৃষ্টি হতে পারে। আসলে এখানে অমিত ব্যয়টা আমরা কিন্তু খুব ভালো করে এর আগে পড়ে এসেছি যে অমিত ব্যয়তে মেনলি আমাদের যে জিনিসটা হবে যে যখন আমার এরকম হবে যে আমার একটা ফ্যাক্টরিতে থাকলেই হয়, বাট একটুখানি পণ্য বেশি উৎপাদনের জন্য আমার আরেকটা নতুন ফ্যাক্টরি ভাড়া নেওয়া লাগছে, তখন কিন্তু আলটিমেটলি আমার কস্টটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কস্ট আমার বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা কি সঠিক না, যেটা আমার জন্য ভালো হচ্ছে না। তো এই জন্য আমরা বলবো যে অমিত ব্যয় উৎপাদন মাত্রা যখন আমার উৎপাদন বৃদ্ধি পায় তখন আলটিমেটলি আমার দীর্ঘমেয়াদী গড় ব্যয়টাও কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, যার ফলে গ্রাফটা হচ্ছে এরকম এসে তারপরে যে এরপর থেকে যে এরকম ভাবে উঠতে থাকে বা বাড়তে থাকে। আর এই যে পার্টটা, এই পার্টটাই হচ্ছে আমার অমিত ব্যয়। তারপর অমিত ব্যয় উৎপাদন মাত্রায় পণ্যের মূল্য বৃদ্ধি পায় ব্যাখ্যা করো। এই জিনিসটা সেম আমাদের আগের যে টপিকটা সেটার মতো, যে অমিত ব্যয় উৎপাদন মাত্রার ক্ষেত্রে আমার পণ্যের যে মূল্য সেটা আসলে আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকে। কেন? কারণ যে উৎপাদন ধারণায় উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা হলে একক প্রতি উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে থাকে তাকেই আমরা কি বলি, অমিত ব্যয় উৎপাদনের মাত্রা বলি। তাহলে আমার যদি উৎপাদন কার্যের শুরুর স্তর থেকে যদি আমার কাম্য মাত্রা পর্যন্ত একক প্রতি গড় ব্যয় যদি হ্রাস পায় এবং কাম্য মাত্রার প্রতি একক প্রতি উৎপাদন ব্যয় যদি সর্বনিম্ন হয়, তাহলে কাম্য মাত্রার পর উৎপাদনের মাত্রা আরও বৃদ্ধি করা হলে কিন্তু আবার গড় ব্যয় বৃদ্ধি পায়। ওকে, দেখো এখানে যদি তোমরা বোঝার চেষ্টা করো, যেটা বলা হচ্ছে যে অমিত ব্যয় উৎপাদনের মাত্রায় আমার পণ্যের মূল্যটা আলটিমেটলি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ আমি যখন উৎপাদন কাজ শুরু করি তখন একটা নির্দিষ্ট মাত্রার পর্যন্ত আমার ব্যয় কিন্তু হ্রাস পাচ্ছে, এই যে এতটুকু নির্দিষ্ট সময় পর্যন্ত এটা হ্রাস পাচ্ছে। কিন্তু এই হ্রাস পাওয়াটা এই যে জিনিসটা, এটা আমাদের কাম্য মাত্রা। কিন্তু তার থেকে যদি আমি আরও বেশি উৎপাদন করতে চাই, তখন কিন্তু আমার গড় ব্যয় আবার আলটিমেটলি কি বৃদ্ধি পেতে থাকে, যে গড় ব্যয় আবার কি হয়, বৃদ্ধি পায়। এটার কারণ হচ্ছে যে উৎপাদন বৃদ্ধির কারণে আমার যে পরিমাণ ব্যয় বৃদ্ধি করা হচ্ছে, উৎপাদন কিন্তু সেই হারে হচ্ছে না। যেমন উৎপাদন করার জন্য আমি আমার উৎপাদনের কি করছি, ব্যয়টা বৃদ্ধি করছি, কিন্তু ব্যয় বৃদ্ধি করলে আমার উৎপাদনটা আমার সেই হারে হচ্ছে না, কিংবা তার থেকে কম হারে বৃদ্ধি পাচ্ছে। আমি হয়তো ব্যয় করছি 1000 টাকা, সেই 1000 টাকা দিয়ে হয়তো আমরা যদি ধরি 1000 টাকা দিয়ে আমি নর্মালি 10টা পণ্য উৎপাদন করতে পারি। এই ক্ষেত্রে এই জায়গায় আমি 1000 টাকা দিয়ে 10টা পণ্য উৎপাদন করতে পারি। তারপরে যদি আমি আরও 1000 টাকা ইনভেস্ট করি, তখন আমি দেখা যাচ্ছে যে 9টা পণ্য উৎপাদন করতে পারছি। এই যে তারপরে এই জন্য আমার এখানে যে একক প্রতি কস্টটা বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে তারপরে আমার উৎপাদন বৃদ্ধির জন্য যে পরিমাণ ব্যয় বৃদ্ধি করা হয়, উৎপাদনটা কিন্তু সেই হারে বাড়ে না। আমি উৎপাদন ব্যয় কিন্তু সেম হারে বৃদ্ধি করেছি, এখানেও 1000 বৃদ্ধি করেছি, এখানেও 1000 বৃদ্ধি করেছি, কিন্তু এখানে আমার 10টা আউটপুট এসেছে, এখানে আমার 9টা আউটপুট এসেছে। যে উৎপাদন কিন্তু সেই হারে বা তার চেয়ে কম হারে কিন্তু বৃদ্ধি পায়। এটার ফলে আমার কাম্য মাত্রার পর, এই যে এটা হচ্ছে আমার কাম্য মাত্রা, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার কাম্য মাত্রা, এই কাম্য মাত্রার পরে আমাদের অমিত ব্যয় উৎপাদন মাত্রার পণ্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে। ওকে, তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে মিতব্যয় উৎপাদন মাত্রায় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত একক প্রতি পণ্য উৎপাদন ব্যয় কেন হ্রাস পায়। আচ্ছা, বলা হচ্ছে দেখো যে মিতব্যয় উৎপাদন মাত্রায় আমরা জানি যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কিন্তু একক প্রতি পণ্য উৎপাদন ব্যয় হ্রাস পায়, তারপরে বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে যে আমরা যে পড়েছি না, যে এরকম থাকে, যে এই যে এটা ফার্স্টে কিন্তু এরকম হ্রাস পেতে থাকে, যে প্রতি একক প্রতি ব্যয় কিন্তু হ্রাস পেতে থাকে, তারপর বৃদ্ধি পায়। এখন আমাকে বলা হচ্ছে এই যে পার্টে যে হ্রাস পায়, এই হ্রাসটা কেন হ্রাস পায়, এই জিনিসটা আমাদেরকে কোশ্চেন করা হচ্ছে। আচ্ছা, এটার উত্তর যদি আমরা দেখতে চাই, দেখো যে উৎপাদন ধারণায় উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা হলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকে, তাকে আমরা কিন্তু মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা বলি। যে এতটুকু কিন্তু আমাদের মিতব্যয়ী মাত্রা ধারণার, এরপর থেকে কিন্তু অমিত ব্যয়। হ্যাঁ, তাহলে যে মিতব্যয়ের পার্টটার কথা বলা হচ্ছে, যে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি সমান থাকলেও শুধুমাত্র মোট স্থির ব্যয়ের কারণে এই নির্দিষ্ট মাত্রা পর্যন্ত একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। এই জিনিসটা আমরা অলরেডি পড়েছি, যে আমাদের পরিবর্তনশীল ব্যয় কিন্তু যত আমি বেশি উৎপাদন করছি তত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু স্থির ব্যয়ের কিন্তু একটা ব্যাপার থাকে। স্থির ব্যয় আমি যখন কম পরিমাণ উৎপাদন করি, তখন দেখা যায় আমার স্থির ব্যয়টা হচ্ছে একটা অ্যামাউন্টে থাকে, এবং তার থেকে বেশি যখন আমি উৎপাদন করতে থাকি, তখন কিন্তু আমার স্থির ব্যয় কি থাকে না, আর কম থাকে না। স্থির ব্যয় তখন আমার আস্তে আস্তে কি হতে থাকে, বাড়তে থাকে। তো এই কারণে বলা হচ্ছে যে স্থির ব্যয় যখন আমার বাড়তে থাকে, তখন আলটিমেটলি আমার পণ্যের হচ্ছে উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পেয়ে যায়। যেমন দেখো যে মেশিনের বাৎসরিক ব্যয় আছে হচ্ছে
10,000 টাকা। এখন এই 10,000 টাকা দিয়ে আমি 20,000 একক পণ্য উৎপাদন করতে পারছি, কিন্তু এখানে যদি আমি 5,000 একক পণ্য উৎপাদন করা হয় তাহলে কিন্তু একক প্রতি ব্যয় কত হবে? 2 টাকা। এভাবে যদি আমি 10,000 পণ্য উৎপাদন করি তখন কিন্তু আমার উৎপাদন ব্যয়টা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। দেখো, আমি যদি একটা মেশিন দিয়ে আমি যদি 10,000 বাৎসরিক একটা মেশিনের আমার ব্যয় হচ্ছে 10,000 টাকা, এটা কিন্তু আমার ফিক্সড বা স্থায়ী ব্যয়। এখন এই 10,000 দিয়ে যদি আমি 20,000 উৎপাদন করি তাহলে আমার একক প্রতি, এখানে যদি আচ্ছা না, সর্বোচ্চ 20,000 একক উৎপাদন করা সম্ভব। আমি যদি এখানে 5,000 উৎপাদন করি তাহলে 10,000 ভাগ 5,000 সমান সমান আমার কত হচ্ছে? একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 2 টাকা। কিন্তু আমি যদি 5,000 না করে এরপরে যদি আমি 10,000 করি, যে 10,000 পণ্য, 10,000 টাকার মেশিন দিয়ে যদি আমি 10,000 পণ্য উৎপাদন করি তখন কিন্তু 10,000 ভাগ 10,000, তাহলে আমার একক প্রতি উৎপাদন ব্যয় কত হয়ে যাচ্ছে? 1 টাকা হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এই যে আমি এক্সট্রা পণ্য উৎপাদন করছি, তাহলে 20,000 একক পণ্য উৎপাদন করলে কিন্তু একক প্রতি উৎপাদন ব্যয় আমার আরও কমে যাচ্ছে। 20,000 যদি উৎপাদন করি তাহলে এই যে 10,000 ভাগ 20,000 সমান সমান 0.50 টাকা। তাহলে এটার ফলে, এটার দ্বারা আমি প্রুফ পাচ্ছি যে আমার মিতব্যয় উৎপাদন মাত্রা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত একক প্রতি উৎপাদন ব্যয় থাকে, তারপর থেকে মানে উৎপাদন ব্যয় দিনে দিনে হ্রাস পেতে থাকে। হ্রাস পেতে পেতে ধরো এখানে এখানে এটা আছে, ধরো এখানে আমরা যদি চিত্রটা একটু ভালো করে করি, হ্যাঁ আমরা ধরি এভাবে ধরি, ঠিক আছে? তাহলে এখানে ধরি 2 টাকা ছিল, এখানে ধরি 1 টাকা ছিল, এই জায়গাটায় ধরি 0.50, হ্যাঁ এখানে আমরা ধরি 0.50। তারপরে কিন্তু আবার এটা বাড়তে থাকবে, আবার 1, আবার 2 এরকম বাড়তে থাকবে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে অমিত ব্যয়ের যে জায়গা, সেটা এটাই বলা হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা অলরেডি পড়ে ফেললাম। তারপরে বলা হচ্ছে যে অর্থাৎ একক প্রতি ব্যয় ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এটা আমরা দেখেছি যে একক প্রতি ব্যয় হ্রাস পাচ্ছে। কিন্তু উৎপাদন যদি 25,000 করতে চাওয়া হয় তাহলে কিন্তু আরেকটা নতুন মেশিন ক্রয় করতে হবে। দেখো, আমরা জানি হায়েস্ট আমি 20,000 উৎপাদন মেশিন 20,000 ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে এই মেশিনটা দিয়ে যখন আমি 20,000 পর্যন্ত করলাম তখন কিন্তু এতটুকু হলো। বাট যখন আমি 20,000-এর জায়গায় যদি আর মাত্র 5,000 ইউনিট বেশি উৎপাদন করতে চাই তখন কিন্তু আমার একটা মেশিনে আর হচ্ছে না, তখন কিন্তু আমার আরেকটা মেশিন নিয়ে আসতে হবে। তখন যখন আমি নতুন আরেকটা মেশিন ক্রয় করব তখন কিন্তু আমার খরচ আবার ডাবল হয়ে যাবে, এই যে খরচ এখান থেকে আবার কি হয়ে যাবে? বাড়তে থাকবে। তো এই জন্য বলা যায় যে মিতব্যয় উৎপাদন মাত্রায় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, এবং নির্দিষ্ট যে স্তরটা এটাকে আমরা কাম্য মাত্রার উৎপাদন বলি, এবং এরপরে এতটুকু পর্যন্তই হ্রাস পায় এবং এরপরে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে পার্টটা, এটা হচ্ছে মিতব্যয়ী। এই যে পার্টটা দেখো, এখান থেকে এই যে পর্যন্ত যে পার্টটা, এই পুরোটা পার্ট হচ্ছে মিতব্যয়ী, এবং তারপরে এই যে পার্টটা এটা হচ্ছে অমিতব্যয়ী। এই যে পার্টটা এটা হচ্ছে অমিতব্যয়ী, এবং আমাদের মাঝখানের এই যে অংশটা, এটাকে বলা হয় কাম্য মাত্রার উৎপাদন। ওকে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, মিতব্যয়ী, অমিতব্যয়ী এবং কাম্য। ওকে, আচ্ছা। তারপর আরেকটি বলা হচ্ছে স্থির ব্যয় একক প্রতি পরিবর্তন হয় কেন, ব্যাখ্যা করো। কারণ স্থির ব্যয় তো আমাদের ফিক্স থাকে। হ্যাঁ, তো এটা না, যত এই যে এটা কিন্তু আমি এই উদাহরণের মাধ্যমেও কিন্তু আমি সেম জিনিস কিন্তু বুঝে গেছি যে আমার যে এই যে স্থির ব্যয়, বাৎসরিক ব্যয় যে 10,000 টাকা, এটা আমি যত বেশি উৎপাদন করছি তত আমার ব্যয়টা কমছে, যত বেশি উৎপাদন করছি তত ব্যয়টা কমছে। এই জিনিসটা আমরা আবার এখানে পড়বো। দেখো, যেমন দেখো, ব্যবস্থাপকের বেতন, যন্ত্রপাতির অপচয়, কারখানার অফিস ভাড়া, এগুলো কিন্তু আমাদের স্থির ব্যয়। হ্যাঁ, এখন মোট স্থির ব্যয় কিন্তু আমাদের ফিক্স থাকে। তো মোট স্থির ব্যয় যখন আমাদের ফিক্স থাকে তখন কিন্তু নির্দিষ্ট মাত্রা পর্যন্ত যতই আমি উৎপাদন বৃদ্ধি পাবো আমার স্থির ব্যয় কিন্তু ততই হ্রাস পেতে থাকবে। এর আগের উদাহরণ অলরেডি আমরা দেখে এসেছি। তো এই জন্য উৎপাদন বৃদ্ধি পেলেও স্থির ব্যয় কিন্তু বৃদ্ধি পায় না। এই জন্য আমাদের মোট স্থির ব্যয়টা আমরা যত বন্টন করতে থাকবো তত আমাদের একক প্রতি ব্যয়টা কম হয়েছে। এটা আসলে এইখানে আমরা বেশি ভালো করে দেখেছি। স্থির ব্যয় 10,000 ফিক্সই আছে, তাহলে যখন আমি 5,000 ইউনিট পণ্য উৎপাদন করেছি তখন আমার ব্যয় হয়েছে 2 টাকা। যখন আমি 10,000 ইউনিট পণ্য উৎপাদন করেছি আমার ব্যয় হয়েছে 1 টাকা। যখন আমি 20,000 ইউনিট পণ্য উৎপাদন করেছি তখন আমার ব্যয় হয়েছে 0.50, মানে পয়সাতে চলে এসেছে আমার উৎপাদন খরচ।
তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে স্থির ব্যয় একক প্রতি পরিবর্তন হয়। কেন হয় সেটা আমরা পড়ে ফেলেছি। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো যে 10,000 টাকার পণ্য উৎপাদন করা হলে প্রতি স্থির ব্যয় যদি হয় 10 টাকা এবং উৎপাদন যদি সেই জায়গায় আমার উৎপাদন যদি 20,000 হয়, মানে উৎপাদন যদি ডাবল হয়ে যায়, স্থির ব্যয় কমে যাবে 5,000 টাকা। উৎপাদন যদি 50,000 একক হয় বা 1 লাখ একক হয়, তখন স্থির ব্যয় কি হবে যে 2 টাকা অথবা 1 টাকা। ঠিক আছে, মানে যত আমি উৎপাদন বেশি করব তত আমার স্থির ব্যয় কমতে থাকবে। অতএব বলা যায় স্থির ব্যয় একক প্রতি পরিবর্তন হয়। এই যে স্থির ব্যয় একক প্রতি পরিবর্তন হয়, এটা আমরা জানি। আচ্ছা, তারপর আমাদের নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে কিভাবে ব্যয় সংকোচ ধারণাটি স্থির ব্যয়ের ক্ষেত্রে কার্যকর হয়। ব্যয় সংকোচ ধারণা বা ব্যয় সংকোচ ধারণা প্রধানত স্থির ব্যয়ের ক্ষেত্রেই কার্যকর হয়। কারণ পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে তো আমার পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে আমার কনসেপ্ট হচ্ছে এরকম, যত আমি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আমার হচ্ছে যত আমি একক বৃদ্ধি করছি ততই কিন্তু আমার পরিবর্তনশীল ব্যয়টাও পরিবর্তন হচ্ছে, আলটিমেটলি কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু স্থির ব্যয়ের ক্ষেত্রে এটা হয়, ব্যয় সংকোচ ধারণাটি প্রথম মানে প্রযোজ্য হয়, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। কারণ পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে আমি যত ইউনিট পণ্য উৎপাদন করছি তত ইউনিটের জন্য আমি মানে পরিবর্তনশীল ব্যয়। এমন যদি হয় যে আমি 10 ইউনিট করছি, প্রতি ইউনিটের জন্য পরিবর্তনশীল ব্যয় 2 টাকা, তাহলে 10 ইউনিট করার জন্য আমার ব্যয় হবে 20 টাকা। আবার যদি 20 ইউনিট করি 40 টাকা, 30 ইউনিট করলে 60 টাকা। তো এখানে কিন্তু আমার আলটিমেটলি লাভ লসের কোনো কাহিনী নেই। ঠিক আছে, এই যে আমার পরিবর্তনশীল ব্যয়, এখানে আমার লাভ লসের কোনো কিছু নাই। বাট স্থির ব্যয়ের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়। স্থির ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি ধরি যে আমাদের কোনো একটা কিছুতে মাসিক স্থির ব্যয় হচ্ছে 30,000 টাকা, এখন আমি মাসে যদি একটা পণ্য উৎপাদন না করি, এই 30,000 টাকার ফুল 30,000 টাকাই কিন্তু আমার দিতে হবে। কিন্তু আমি যদি এখন 30 একক পণ্য উৎপাদন করি, তখন কিন্তু আমার প্রতিটার স্থির ব্যয় কত করে দাঁড়াবে? 1,000 টাকা। আমি যদি 30-এর জায়গায় 60 উৎপাদন করি, এখানে যদি আমার 60 হয়, তাহলে আমার এটা কত হবে? 500 টাকা। এখানে যদি আমি হচ্ছে 30 এককের জায়গায় কত একক করব? ধরি 100 একক করব, তখন কিন্তু এখানে আমার 333 টাকা। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমার স্থির ব্যয়ের যে ব্যাপারটা এটা কিন্তু কমতে থাকবে। এই জন্যই বলা হচ্ছে যে ব্যয় সংকোচ যে ধারণাটা আমরা যে গ্রাফের ক্ষেত্রে যে এই যে আমরা যে ডাউনওয়ার্ড স্লোপিং যে পার্টটা দেখেছি, এটা কিন্তু এই স্থির ব্যয়ের ক্ষেত্রেই হচ্ছে। ওকে, এই জন্যই বলা হচ্ছে এটা যে এই ব্যয় সংকোচ ধারণাটি আমাদের স্থির ব্যয়ের ক্ষেত্রে কার্যকর হয়, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে কার্যকর হয় না। দেখো যে যদি প্রতিষ্ঠানের বিদ্যমান অবস্থায় মাসিক সর্বোচ্চ 1,000 টাকার পণ্য উৎপাদন ও বিক্রয়ের সুযোগ থাকে, তবে প্রতি ব্যয় দাঁড়াবে কত? 30 টাকা। স্থির ব্যয় ঠিক রেখে যত আমার উৎপাদন বাড়বে তত আমার একক প্রতি স্থির ব্যয় কি কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমার উৎপাদন ব্যয় কমবে এবং ব্যবসার পরিমাণ কি মুনাফার পরিমাণ বাড়তে থাকবে। এই জন্য বলা হয় যে ব্যয় সংকোচ ধারণাটি শুধুমাত্র স্থির ব্যয়ের ক্ষেত্রে কার্যকর, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে নয়। না, ওকে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমাদের মাত্রাজনিত ব্যয় সংকোচ দীর্ঘমেয়াদী গড় ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। এটা আসলে অলরেডি এটা আমরা পড়ে ফেলেছি, এটা আমরা অনেকবার অনেক ভালো করে পড়েছি। এই মাত্রাজনিত ব্যয় সংকোচ এবং দীর্ঘমেয়াদী ব্যয়ের যে সম্পর্কটা সেটা আমরা পড়েছি। এটাই আসলে এই যে আমরা জানি যে আমাদের উৎপাদনের মাত্রা বৃদ্ধি করলে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস হতে থাকে, এটাকেই কিন্তু আমরা মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা বলি। এখন এই মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণার সাথে যে আমাদের স্থির ও পরিবর্তনশীল ব্যয়, এই দুইটারই তো সম্পর্ক আছে। তাহলে আমাদের উৎপাদন যখন বৃদ্ধি পায় তখন আমার মোট স্থির ব্যয় কিন্তু একই থাকে, স্থির ব্যয় কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কোনটা? পরিবর্তনশীল ব্যয় কমতে থাকে। আবার অন্যদিকে কিন্তু আমাদের পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু এক মানে স্থির ব্যয় কিন্তু একই থাকে। ঠিক আছে, কিন্তু একক প্রতি স্থির ব্যয় যেটা সেটা কমতে থাকে, আর পরিবর্তনশীল ব্যয় কিন্তু একই থাকে। এটা একক প্রতিতে যত হবে তত দিয়ে আমরা জাস্ট গুণ করে করে বাড়াতে থাকবো। মোট ব্যয়কে মোট উৎপাদিত পণ্য দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে প্রতি গড় ব্যয় মোট ব্যয়কে যদি আমি মোট উৎপাদিত পণ্য দিয়ে ভাগ করি, তাহলে একক প্রতি আমার যে পরিমাণ গড় ব্যয় সেটা আমি পাবো। যেমন মোট কত টাকা আমার খরচ হচ্ছে সেটাকে আমি ভাগ করলাম, আমি কতগুলো পণ্য উৎপাদন করছি, তাহলে এটা দিয়ে ভাগ করলে আমার প্রত্যেকটা পণ্যের জন্য আমি কত টাকা খরচ করছি সেটা বের হবে। এখন একক প্রতি গড় ব্যয় দীর্ঘমেয়াদে যত আমার কম হবে, তার মানে কি আমি সর্বোত্তম মানে স্তরে আছি, যে আমি সবচেয়ে ভালো জায়গায় আছি এবং সেখানে আমার সবচেয়ে বেশি লাভ হবে এবং আমি কি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। তার মানে আমার এই যে দীর্ঘমেয়াদে আলটিমেটলি আমি গড় ব্যয় এটাকে আমি যত কমাতে পারবো তত কিন্তু আমি এই যে মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণার মধ্যে আছি বা সেখানে আমি বিলং করছি। ওকে,
আচ্ছা দেখো, আমরা এতক্ষণ আমাদের যতগুলো অনুধাবনমূলক প্রশ্ন ছিল আমরা সবগুলো অনুধাবনমূলক প্রশ্ন করে ফেলেছি। এখন আমরা এমসিকিউ করব। এমসিকিউতে অবশ্যই তোমরা হচ্ছে আমার সাথে হচ্ছে এগুলো করবে, তোমরা অ্যান্সার করবে। আমি হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে দেখব তোমরা হচ্ছে কি অ্যান্সার করো এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করছি। আশা করি তোমরা হচ্ছে এটার সাথে সাথে এখনই এখনই করতে থাকবে। আচ্ছা, আমরা প্রথম যেটা দেখি, দেখো কি পরিমাণ উৎপাদন করলে, আমরা আগে পেনটা চেঞ্জ করে একটু মোটা করে নিই। ওকে ওকে, তোমরা কিন্তু সাথে সাথে কমেন্ট করতে থাকবে। প্রথমে যেটা বলা হচ্ছে যে কি পরিমাণ উৎপাদন করলে গড় ব্যয় সর্বনিম্ন হয়। কি পরিমাণ আমরা উৎপাদন করলে গড় ব্যয় সর্বনিম্ন হবে? কাম্য মাত্রা। এটা আমরা অনেকবার পড়েছি, কাম্য মাত্রা। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে উৎপাদনের কাম্য মাত্রা কি? উৎপাদনের কাম্য মাত্রা কি? যেখানে আমাদের গড় ব্যয় সর্বনিম্ন হবে সেটাই হচ্ছে আমাদের উৎপাদনের কাম্য মাত্রা। তারপর বলা হচ্ছে যে নিচের কোন বিষয়টি উৎপাদনের মাত্রা নির্ধারণের ওপর প্রভাব বিস্তার করে না? প্রভাব বিস্তার করে না কোনটি? ব্যবস্থাপকের কমিশন। তারপর যেটি আছে যে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়। তোমরা এখানে দেখো, এখানে যে কতগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে আমরা ইজিলি বুঝতে পারছি কাঁচামালের যে খরচ সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। তারপরে যেটা আছে যে নেক্সট আমাদের এমসিকিউতে যেটা আছে সেটা হচ্ছে যে সাধারণত উৎপাদন বৃদ্ধি পেলে কি ঘটে। তোমরা দেখো, সাধারণত যদি আমাদের উৎপাদন বৃদ্ধি পায় তাহলে কি হয় বলো তো? এখানে যা দেওয়া আছে তার মধ্যে আমাদের পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়, এই অপশনটি কারেক্ট। তারপর বলা হচ্ছে যে কাম্য উৎপাদনের মাত্রা একটি প্রতিষ্ঠানের জন্য কেন গুরুত্বপূর্ণ। কাম্য উৎপাদনের মাত্রা কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটা আমাদের যেটা করে যে সকল দিক বিবেচনা করে সুফল বয়ে আনে। তারপর বলা হচ্ছে পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলে যে একক পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলেও যে ব্যয় একক প্রতি স্থির থাকে তাকে কোন ধরনের ব্যয় বলে? একক প্রতি স্থির থাকে মানে কি? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে। তারপর বলা হচ্ছে যে কিসের পরিমাণকে উৎপাদন মাত্রা বলে? কিসের পরিমাণকে উৎপাদন মাত্রা বলে? আমরা অবশ্যই জানি এটা দ্রব্যের। তো দ্রব্যের পরিমাণকে উৎপাদন মাত্রা বলে, যে কি পরিমাণ আমি উৎপাদন করছি। ওকে, তারপর আমাদের নেক্সট যে এমসিকিউটা আছে সেটা কি দেখো, যে পণ্য উৎপাদনের মাত্রা হ্রাস বা বৃদ্ধি পেলে যে ব্যয় একক প্রতি পরিবর্তিত হতে থাকে তাকে কি বলে? স্থির ব্যয়। কারণ স্থির ব্যয় আমার একক প্রতি চেঞ্জ হতে থাকে বা পরিবর্তন হতে থাকে। তারপর যেটি বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে যদি বৃদ্ধি করা হয় তাহলে তা স্থির ব্যয়ের উপর কিভাবে প্রভাব ফেলে। স্থির ব্যয়ের উপর কিভাবে প্রভাব ফেলে? দেখো, আমরা অপশনগুলো দেখলে ইজিলি বুঝতে পারছি যে এটা হবে যে একক প্রতি স্থির ব্যয়টা আমার কি হতে থাকে? আলটিমেটলি হ্রাস পেতে থাকে। তারপর যেটা বলা হচ্ছে যে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে ব্যয় সংকোচ ধারণাটি কেন অকার্যকর। অকার্যকর কারণ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় তোমার সবসময় স্থির থাকে, তাহলে তো এখানে আলটিমেটলি কোনো বেনিফিট হচ্ছে না। যেটা এর আগে বললাম যে 20 যদি হয় তাহলে মানে আমি যদি ধরি যে পরিবর্তনশীল ব্যয় প্রতি এককের জন্য 20 টাকা, তাহলে এক এককের জন্য 20 টাকা, 2 এককের জন্য 40 টাকা, 3 এককের জন্য 60 টাকা। তো আলটিমেটলি আমার আর কোনো লাভ হচ্ছে না, আমি যত এককই করি না কেন সেই পরিমাণ টাকা আমাকে দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে ব্যয় সংকোচ ধারণাটি কেন অকার্যকর। কেন অকার্যকর? কারণ এখানে আমাদের প্রথম যে অপশনটা সেটাতে মনে হয় একটু ভুল আছে। বলা হচ্ছে যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ব্যয় বৃদ্ধি থাকে, বৃদ্ধি পাওয়ায়। আচ্ছা, বৃদ্ধি পাওয়ায়। তারপরে যেটা বলা হচ্ছে একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি হয়, এইটা ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক আছে। একক প্রতি স্থির ব্যয় এই ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর আমাদের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের শিল্পনীতি 2016 অনুযায়ী এন্টারপ্রাইজ বা ব্যবসায়ের ক্ষেত্রে আমার বলা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের বলা হচ্ছে এই 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 প্রশ্নটা আসলে আমাদের এই চ্যাপ্টারের জন্য আছে, এই চ্যাপ্টারের জন্য আছে, বাট এইটা আসলে আমাদের তোমাদেরকে পড়ানো হয়নি এটাতে, বাট তোমরা এটা জেনে রাখো যে মোট 12 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছে যে দৈনিক 100 একক পণ্য উৎপাদন করলে যেখানে প্রতি এককে 10 টাকা খরচ হয় সেখানে যদি 110 একক পণ্য উৎপাদন করে তাহলে 9 টাকা খরচ হয়। তাহলে এই যে বিষয়টি এটা কোন মাত্রাকে নির্দেশ করে? মিতব্যয়ী। আমরা কিন্তু পড়েছি যে আমাদের এখানে কি হচ্ছে, আলটিমেটলি আমার ব্যয় কম হচ্ছে, তাহলে এটা মিতব্যয়ী উৎপাদন মাত্রা। আচ্ছা, তারপর আরেকটা বলা হচ্ছে যে বাংলাদেশের শিল্পনীতি 2016 অনুযায়ী
কোনো উৎপাদনকারী ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ভূমি ও কারখানার দালান বাদে স্থায়ী সম্পত্তির মূল্য ন্যূনতম কত লক্ষ টাকা? কত লক্ষ? এটা যদি তোমরা ওই বক্সটা যদি একটু চোখ বুলিয়ে নাও তাহলেই বুঝে যাবে 75 লক্ষ টাকা। তারপর বলা হচ্ছে কোন শিল্প প্রতিষ্ঠানে 300 জনের অধিক কর্মী থাকলে তাকে কি বলে? 300 জনের অধিক থাকে মানে এটা খুব বড় একটা ব্যবসা এবং এটা হচ্ছে বৃহদায়তন শিল্প। ওকে, আচ্ছা তাহলে আশা করি যে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে গিয়েছো। এখন আমাদের নেক্সট যে ইয়াটা আছে, আমাদের যে সৃজনশীলের পার্টটা আছে, সেই সৃজনশীলের পার্টটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। এখানে আমাদের উৎপাদন মাত্রার হচ্ছে 2টা সৃজনশীল আছে। এই 2টা সৃজনশীল তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো যে তোমরা এই জিনিসটা পারো কি না। তাছাড়া আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে সৃজনশীল সলভ করব। আজকে আমরা অনুধাবনমূলক শর্ট কোশ্চেন এতটুকুই সলভ করেছি। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এমসিকিউগুলো করতে পেরেছো, বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই উৎপাদন মাত্রার শেষ এবং লাস্ট ক্লাসটি করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।